I was looking for freedom. এতটাই যে আমি আমার মেডিকেলের অ্যাপ্লিকেশনের উপরে প্রি মেডিকেলে আমার কিন্তু সিরিয়াল নাম্বার 1, সো আমি পাবই যেখানে চাই। এবং তখনকার দিনে নাম্বার 1 কলেজ ছিল ডিব্রুগড় মেডিকেল কলেজ, সবাই আমার ভাইও ওখানে গেছে, কিন্তু আমি আমার অ্যাপ্লিকেশন ফর্মের উপরে লিখেছিলাম নট ইন ইস্ট ইন্ডিয়া। এটার মূল কারণটা কি যে আপনার লেখায় দেখছিলেন যে ন্যারো একটা আমার মনে হয় চোকিং। আই ফিল ভেরি চোকড অনেস্টলি এখনো, মানে প্রাণ খুলে কথা বলা না, দিল খুলে হাসা, সবাই সবাইকে সন্দেহ করছে, সবাই কি ভাবছে, কে কি ভাবলো, এরকম বাঁচার কোনো মানে হয় না। আমরা আপনার খোলস উপন্যাসে দেখছিলাম, আমরা যদিও আসবো পরে আপনার উপন্যাস, এটা আছে আমার মনে হয়। রিফিউজি কালচার বলতে আপনার একটা আলাদা ধারণা আছে যে রিফিউজি কালচার বলতে বা যে সংকটগুলো দেখা যায় মানুষের ন্যাচারালি, একটা মানুষ যখন মহা বিপদে পড়ে, ইট লিভস এ মার্ক অন হিজ লাইফ, হার লাইফ, এটা হয়, এবং এই জন্য তার ক্যারেক্টারটা ওইভাবে মডিফাইড হয়। আরেকটা বলছিলেন ত্রিপুরার মানুষের মানসিকতাগুলো এরকম হওয়ার পিছনে একটা কারণ হলো তার প্রতিবেশী নির্বাচনে ভুল ছিল। বাংলাদেশকে প্রতিবেশী করেছে, সে মিজোরাম বা ইস্ট করেনি। ভেরি পিকুলিয়ার। ইউ টেল মি, বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড কেন আমাদের থাকবে? ওয়াই? কোন যুক্তিতে পশ্চিমবঙ্গের বোর্ডের আমরা ছাত্র হব? কিসের জন্য? হয়তো এর জন্য যে আমাদের এখানে প্রায় 70% মতো বাঙালি, আর ওইটা আসামে বাংলা ছিল। আসাম কি পুরোপুরি ভাবে নিজস্ব তখন বাংলা ছিল? আসামে বাংলা, কাছাড়াটারে বাংলা পড়ে না, বেঙ্গলি মিডিয়ামে পড়ে না। তারা কি কলকাতা বিশ্ববিদ্যালয়ে? নো, তারা আসাম। এই যে মেন্টালিটিটা, টু বি এ সাবঅর্ডিনেট টু সামবডি, এটা একটা এখনো আমার ছেলে বলে, আরে 2 নম্বর ওয়েস্ট বেঙ্গল হয়ে কি করবে, 1 নম্বর ত্রিপুরা হও না। এখানে আপনি একটা খুব সুন্দর লাইন লিখেছেন, আমার যতদূর মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গ আমাদের বর্দা হিসেবে প্রণাম নিয়েছে, ছোট ভাই হিসেবে ত্রিপুরাকে বুকে লাগায়নি। অ্যাবসলিউটলি না, এখনো না। অত্যন্ত সুন্দর লিখেছেন এটা। এখনো না। এই সমস্ত কারণে আপনার একটা মানসিকতা হয়েছিল যে আমি এই অঞ্চলেই পড়াশোনা করবো না। And it was a great choice. এবং আমি দেখছি যে আমরা সাধারণত যারা বাঙালি বা বাংলা ভাষাভাষী, বাংলা সংস্কৃতির কাছাকাছি থাকি, তারা বাংলা সংস্কৃতি নিয়ে বেশ বুক ফোলাই, গর্বে আমরা বলি যে বাংলা। আমি সংস্কৃতি কিন্তু অনেকগুলি লেয়ার আছে, সংস্কৃতির অনেকগুলি লেয়ার আছে। ইফ ইউ স্পিক অ্যাবাউট লিটারেচার, কোনো কম্প্যারিজন হয় না আচ্ছা বাংলার সঙ্গে। কিন্তু লিটারেচার ইজ নট দ্য হোল সোসাইটি। না, মানুষের কালচার, মানে তার চলাফেরার মধ্যে যে আচার আচরণ, বিভিন্ন কথা বলা, কোনো কিছুর প্রতি রেসপন্স করা, সেগুলো আমি দেখছিলাম যে আপনার কাছে উত্তর ভারত কিংবা মহারাষ্ট্র, গুজরাট বা ওই অঞ্চলের, দিল্লি, ওই অঞ্চলের মানুষকে আপনি অনেকটা বলছেন যে ওরা অনেক বেশি দিলখোলা মানুষ, বিশ্বস্ত এবং নিয়ম মেনে চলে, শৃঙ্খলাবদ্ধ, ইত্যাদি ইত্যাদি। অনেক বেশি দিলখোলা মানুষ, এবং তাদের মধ্যেও বদমাশ আছে, খারাপ লোক আছে, ভালো লোক আছে, কিন্তু ইন জেনারেল ট্রাস্টওয়ার্দি হয়। কিন্তু বাঙালি হিসাবে তো আমাদের মনে লাগার কথা যে পশ্চিমবঙ্গের বাঙালি বা ত্রিপুরার বাঙালিদের তো ইউ সি, পশ্চিমবঙ্গের বাঙালি পশ্চিমবঙ্গে ভালো, ত্রিপুরার বাঙালি ত্রিপুরায় ভালো। ত্রিপুরার বাঙালি পশ্চিমবঙ্গে গেলে সার্ভেন্ট হয়, পশ্চিমবঙ্গে কোনো নাটকে যখন চাকর দেখায় কাউকে, সে বাঙাল ভাষায় কথা বলে, বাকি ভদ্রলোকেরা সব কলিকাতায় কথা বলেন। আর কাজের লোক দেবব্রত বিশ্বাসকে আমরা দেখতাম তিনি বাঙাল ভাষায় কথা বলছেন, উনি তো চাকর ছিলেন না। দেবব্রত বিশ্বাস বাংলা রবীন্দ্রসঙ্গীতে একটা দিকপাল মানুষ। তারপরে টেল মি দ্য লাস্ট দেবব্রত বিশ্বাসের শেষ গল্পটা শোনো, হোয়াট হ্যাপেন্ড। আপনি বলুন। তার উপরে ব্যান এসেছিল কেন? সে তো অন্য কারণে, ভাষাগত কারণে। কি এটা যদি ভদ্রলোক ওয়েস্ট বেঙ্গলের হতেন, ব্যান হতো না। সেই পশ্চিমবঙ্গের একটা না করছে স্বভাব আছে, যার জন্য আমি আগরতলা এয়ারপোর্ট ওঠার পর থেকে আর বাংলায় কথা বলি না। ক্যালকাটাতে আই নেভার স্পিক ইন বেঙ্গলি। এমনিতেও গ্রাস করে ফেলেছে হিন্দি ভাষা অনেকটা। না, আমি তখনও বলতাম না, তখন আমি বলতাম তুমি আমার ভাষা নিয়ে হাসবে তো, আগরতলার ভাষাটা নিয়ে, লেট মি লাফ এট ইউ। আমি ইংরেজিতে কথা বলবো, তুমি ইংরেজি জানবে না, আমি আই লাফ এট ইউ।
আমি ক্যালকাটা নামলেই আমি আর বাংলায় কথা বলি না, অ্যাবসলিউটলি না। অনেক বছর আগে আপনার লেখালেখির মধ্যে আসছে যে ভারতবর্ষের বিভিন্ন জায়গার হয়তো বা আইপিএস বা আইএএস র্যাঙ্কের অফিসারও হতে পারে, সে ত্রিপুরা সম্পর্কে ধারণাই ছিল না যে ত্রিপুরাটাকে, হয়তো বা যদি সেই ধারণা থাকতো পরিষ্কার, তাহলে হয়তো বা স্বাধীনতার পরে বা যখন নাকি দেশ ভাগ হয় হয়তো বা পাকিস্তানে যেত না, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সেটাও হয়তো বা ত্রিপুরার মধ্যে থাকতো। আপনি বিশ্বাস করেন এখনো ভারতবর্ষের একটা বিস্তীর্ণ অঞ্চলের মানুষ ত্রিপুরা সম্পর্কে খুব কম জানে? এটাতে এরা আমাদেরও দোষ আছে একটা, ওই যে আমাদের ডিপেন্ডেন্স অন ওয়েস্ট বেঙ্গল ফর এভরিথিং। আমরা নিজের এক্সিস্টেন্সটা ভৌগোলিকভাবে তো স্যার আমরা বাধ্য। কেন নাগাল্যান্ড কীভাবে চেনে, মণিপুর কীভাবে চেনে, এটা তো চেনে। নাগাল্যান্ড মণিপুরকে সেভাবে চেনে? চেনে, ত্রিপুরা চেনে না, নাগাল্যান্ড মণিপুর চেনে। কেন? তাদের একটা ব্যক্তিত্ব আছে। আমার মেজদা ফরেস্ট অফিসার, মেজদা বলছেন ইটস এ কালারলেস স্টেট, একদম কালারলেস স্টেট আমাদের, এই জন্য কেউ চেনে না। ইউ ডোন্ট হ্যাভ এ কালার। কালারটা যদি কী হতো, বাঙালি ঠিক আছে, ট্রাইবেল ঠিক আছে, বাট তুমি ত্রিপুরার লোক হও, পরিচয় এভাবে দাও। বাট হাউ ইউ আর ইন্ট্রোডিউসিং ইয়ারসেলফ, আমি বাঙালি, 2 নম্বর বাঙালি, পশ্চিমবঙ্গের এটা 1 নম্বরই, আমি 2 নম্বরই, শেষ তো। কে 2 নম্বরের দিকে তাকাবে? আপনি বিশ্বাস করেন বাংলার লেখালেখি বা সাহিত্যের ক্ষেত্রে মানসিকতা কাজ করে? অ্যাবসলিউটলি, নকল করে। ইউ রিড বাংলার যারা এখানে বইটই লেখে, তারা ওই ক্যালকাটার ওইতে লোকেশনে লেখে, বর্ধমান যাচ্ছি, ঘুরাচ্ছি, কেউ কমলপুর যায় না, রেয়ার। আর ওই যে সুনীলবাবু যে লিখেছিলেন গরুর গাড়িতে কুমিল্লার না কমলপুর যাচ্ছিলেন আগরতলা থেকে, দ্যাট ইজ হাউ অ্যাবসার্ড ইট ইজ। ইউ সি, পশ্চিমবঙ্গের কজন শিক্ষিত মানুষ জানেন যে শান্তিনিকেতন চালানোর জন্য যে টাকা লাগতো সেটা অফিসিয়ালি ত্রিপুরা রাজ্যের বাজেটের অংশ ছিল? না, এটা হয়তো জানে না। জানলে কজন এটা স্বীকার করবেন, বা কজন তাদের শান্তিনিকেতনের সেখানে ত্রিপুরার কথা লিখবে? লিখবে না, এখনো না। আমার কোনো আপত্তি নেই যে তুমি ভালো, বাট আমি তোমার সাবঅর্ডিনেট না। থ্যাংক ইউ ভেরি মাচ। না, আপনার ব্যক্তিত্বের মধ্যে আমি দেখছিলাম একটা জিনিস খুব প্রকট, যে যেমন স্যার বলা বা কাউকে মান্যতা দেওয়া, ফট করে আমি মেনে নিলাম যে তার কারোর বেটার কোয়ালিটি থাকতে পারে, আমি তাকে কেন মান্যতা দেব? না না, এরকম না। এবং একটা অন্য অ্যাঙ্গেল থেকে সবকিছুকে দেখা, বিচার করা। যেমন গুরুদের আমি একটু ধরিয়ে দিই স্যার, যে বয়স্করা সবসময় তার একটা ইয়েতে একটা খুব স্যাড ঘটনা ঘটেছিল, সো এটাতে ওই কন্ডোলেন্স মিটিং টিটিং টাইপের হয়, তো এক ভদ্রলোক উঠে কবিতা পড়লেন, কি জানি সেই নাম করা সেই কবিতাটা, একটু যদি অদ্ভুত এক আধার এসেছে আজি। জীবন আমি বললাম, কবে কবে এসেছিল আধারটা? 70 বছর আগে। 70 বছর আগে লেখা কবিতা, আজকে লেখেননি, এই ঘটনা দেখে লিখেননি। তার মানে আধারটা 70 বছর আগেও ছিল, এখনও আছে। সবসময় মনে হয় আগে ভালো ছিল, আগে ভালো ছিল না। এই অদ্ভুত আধারটা 70 বছর আগে। জীবনানন্দ যদি 100 বছর আগে জন্মাতেন, তবে 100 বছর আগে আধার থাকতো। যা আছে আগেও তাই ছিল, এখনও তাই আছে। সবসময় মনে হয় আমাদেরটা বেটার, তোমাদেরটা খারাপ, এটা মনে হয়। ইট ইজ ট্রু। এবার আমি পার্টিকুলারলি একটা জায়গা আসতে চাইছি। আপনি পেশাগতভাবে ডাক্তারি পড়েছেন, আপনার সুযোগ এসেছিল, খুব সম্ভবত আর্মিতে আপনি জয়েন করেছিলেন এজ এ ডাক্তার হিসেবে, ওইখান থেকে ছেড়ে ত্রিপুরায় চলে এলেন। এবার বিভিন্ন ক্যারেক্টারের গুণ, যদিও আমি লেখালেখিগুলোকে সত্যি ঘটনার বিবরণ আমি মনে করি না, আমি মনে করি এর মধ্যে কল্পনা মিশ্রিত থাকে। তাও যদি ওভারঅল আমি একটা চিন্তা করি বা ভাবি পাঠক হিসাবে, যে ডক্টর অশোক সিনহা হয়তো বা কোনো কোনো ক্যারেক্টারের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে। ডেফিনেটলি আমি বলি, এই প্রশ্নটা আমার নিজেরও মনে আসছে। সাপোজ ইউ ক্রিয়েটিং একটা ক্যারেক্টার, এইটাকে যদি জীবন্ত করতে হয়, তাহলে ইজিয়েস্ট সলিউশন ইজ তার রিয়েকশনগুলি আমার রিয়েকশন করে দেওয়া। একটা ঘটনাকে আমি কিভাবে রিয়েক্ট করব, সেটা অনেক বেশি প্র্যাকটিক্যাল হবে যদি আমি তার ইয়েতে এটা ঢুকিয়ে দিই। সো মোস্ট অফ দ্য স্টোরিজ, এটার মধ্যে কিছু কয়েকটাতে তো আমি আছি, কয়েকটাতে আমি নেই, কিন্তু কয়েকটাতে ক্যারেক্টারগুলির যে রিয়েকশন আমার মতো। এখানে একটা বিরাট কন্ট্রাডিকশন আছে স্যার আপনার ক্যারেক্টার। আছে তো। কন্ট্রাডিকশনটা হলো সেটা
ত্রিপুরার পরিবেশ বা উত্তর পূর্বাঞ্চলের পরিবেশ আপনার ভালো লাগে না বলে আপনি পড়াশোনার জন্য বেছে দিয়েছেন একদম উত্তর ভারতের একটা রাজ্য। যখন নাকি পরিণত বয়সে আপনি ডাক্তার হলেন, হয়ে কাজকর্ম করছেন বাইরে, তখন কি দরকার ছিল ছেড়ে আবার সেই অন্ধ জায়গায় ফিরে আসা? দিস ইজ মাই হোম। আমি একটা জিনিস পছন্দ করি বা না করি, বাড়ি ছাড়া ঠিক না, বাড়িতে ফেরত। আপনি তো পছন্দ করছেন না এই জায়গা, করছি না তো, এখনো করছি না তো। তাহলে কি আপনার মনে বিষাদ জাগে না? জাগে তো, ফ্রাস্ট্রেশন আসে না? জাগে তো, হয়তো প্রত্যেক বছর আমি 3-4বার এই করোনার আগ পর্যন্ত বছরে কয়েকটা দিন আমি বাইরে যাই। আই লিভ উইথ মাই ফ্রেন্ডস, এখনো যাই, এখনো তারা ডাকে। এখন করোনার পরে যাব আবার, আমি যাই টু মিট মাই ফ্রেন্ডস। কজন যায় এরকম শুধু বন্ধুদের সঙ্গে দেখা করতে দিল্লি, বোম্বে, ইয়েতে? ত্রিপুরাতে কি এমন 2-4 জন মানুষও আপনি দেখেন এই জীবনে যাদের উদার মানসিকতা আর মানসিকতা? কেন থাকবে না? উদার মানসিকতা থাকা আর আমার সঙ্গে ম্যাচ করা ডিফারেন্ট। আমার সঙ্গে ম্যাচ করেনি কারণ আমি যেভাবে আড্ডা মারতে পছন্দ করি, আমি যেভাবে গল্প করতে পছন্দ করি, আমি যেভাবে পৃথিবীটাকে দেখি, মিলে না আমার সঙ্গে। আই ডোন্ট সে দে আর ব্যাড, নো। আপনি যদি রাগ না করেন, আমি বলবো আপনাকে ইয়েস স্যার বললে আপনি খুশি হন? ইয়েস স্যার নো স্যারের ব্যাপার তাহলে নেই তো। এখানে যদি আমি বলি যে কেউ কেউ আপনার মতের সঙ্গে মিল হয় না, হয়তো বা অমিল, তার যুক্তি আলাদা থাকতে পারে। অ্যাবসলিউটলি, আমি তো এটা বেশি পছন্দ করি আরো। আমার সঙ্গে কেউ যদি তর্ক করে আমার ভালো লাগে, ঠিক আছে, হি ডাজন্ট অ্যাকসেপ্ট মি, ফাইন। আপনার একটা যুক্তি থাকে জীবন সম্পর্কে, আপনার বিভিন্ন জিনিস দেখার একটা বিশ্লেষণী মন আছে, চিন্তা আছে, একটা আলাদা অ্যাঙ্গেল থেকে আপনি জীবনকে দেখেন, যে কোনো ঘটনাকে দেখেন। আমার অত্যন্ত ভালো লেগেছে এই জিনিসটা, যে একটা ব্যতিক্রমী মানুষ। এরকম ব্যতিক্রমী মানুষের মতো আর যদি কোনো লোক না পায়, সে যদি আপনাকে সব ব্যাপারেই একটু খোঁচা দেয়, আপনাকে না মানতে চায়, তাহলে আপনার সেই লোকটা ভালো লাগবে? না, এরকম না। না মানলে ক্ষতি কি আমার? তুমি আমার কথা তুমি মানছো কি না মানছো, এটা ইস্যুই না আমার কাছে, অনেস্টলি। এটা আমার কাছে ইস্যুই না। এটা আমার কাছে শুধু ইস্যু যখন আমি ক্লিনিকে থাকি, ডাক্তারি করি, যখন পেশেন্ট আমার কথা শুনে না মেজাজ খারাপ হয়, তখন ধমকাই। আর বাচ্চা ছেলে হলে লাগাই একটা দুটা মাঝে মাঝে। কিন্তু অন্য কোনো জায়গায় তীর্থঙ্কর আমার কথা মানলো কি না মানলো, কি আসে যায়, তীর্থঙ্করের ব্যাপার। এসে আমি এইসব ব্যাপারে একদম ক্লিয়ার। কেউ যদি আমাকে ঠকায়ও, আমি সাপোজ আই ট্রাস্ট ইউ অ্যান্ড ইউ চিট মি, মন খারাপ হয়, বাট আই টেক ইট লাইক দিস, যে আমার ডিউটি ছিল তাকে ট্রাস্ট করা। আই হ্যাভ ডান দ্যাট। আমি একটা ঘটনা বলি। লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে গেছি আমি, আর আমরা তখন ওই সময় প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আমরা যেতাম। আই এম নট এ রিলিজিয়াস পার্সন, বাট শি ইজ। ওই রিলিজিয়াস না, যায় মন্দিরে, যায় বছরে একবার, অনেকবার যায়, অনেকদিন যাই না। তো বেরোয়ার সময় দুটো ছেলে ফিস করছে, আই কুড লিসেন, এখানে টাকা পাওয়া যাব। ওই ছেলেটা এসছে, অলকার মন্টন ভালো, অ্যানিভার্সারি, মাসি মা, বড় সড়ে একটা অ্যামাউন্ট দিল। যাওয়ার পরেই একটু দূরে গিয়ে তাদের হাসি, মানে দে ফেল্ট দে হ্যাভ চিটেড আস। আচ্ছা, তো লোকের বলে এরকম, তোমারটা তুমি রাখো, ইউ ওয়ান্টেড টু হেল্প। সে কিভাবে নিয়েছে, ইট ইজ নান অফ ইউর বিজনেস। আমি এখনো লাইফটাকে এইভাবেই নেই, ইট ইজ নট মাই বিজনেস হাউ ইউ আর টেকিং ইট। সো ওইগুলি আমাকে অ্যাকচুয়ালি টাচ করে না। আপনি বাংলা সাহিত্যে লেখালেখি শুরু করেছেন, এবার আমি বলবো যে ডাক্তার হিসেবে আপনি তো ভালোই ছিলেন এবং যথেষ্ট প্রতিভাবান একজন ছাত্র, যথেষ্ট যোগ্যতা নিয়ে আপনি ডাক্তারি পাশ করেছেন। ডাক্তার হিসেবেই আপনার যথেষ্ট সুনাম। আপনার কি দরকার ছিল আর এই সাহিত্যে আসা? এমন কি চাহিদা ভিতরে আপনাকে খোঁচাচ্ছিল যে আমার কিছু লেখা দরকার, সৃষ্টিশীল লেখা? এই আমি আসলে আই ডোন্ট বিলিভ কি কিছু খোঁচায়। মাঝে মাঝে যখন এখন দেখো, আমি তীর্থঙ্করকে বলেছিলাম আমি হনুমান নিয়ে লিখছি। হনুমান কেন, এটা তো পরের কথা, লিখছি। সেই কথা বলার পর থেকে আজকে পর্যন্ত একটা ওয়ার্ড ঢুকেনি, একটা শব্দ বাড়েনি, যা লেখা ছিল ততটুকুই আছে, আর বাড়েনি। একটা জায়গায় লিখেছেন আপনি যে অশোক সিনহা সবসময় লিখে বা লিখে যাবে এরকম না, থোরবরি খাড়া লিখতে আপনি রাজি নন। আমি জায়গাটা একটু আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, অশোক সিনহারই তখন সেখানে এই যে উপন্যাসটা, তার ব্লার্বে উনি লিখছেন অশোক সিনহার সেবাগ্রাম মেডিকেলের ছাত্র। ওনার পরিচিতি সম্পর্কে লেখা হচ্ছে, সেবাগ্রাম এমন একটা কলেজ যেখানে প্রফেসর জাজু পাজামা পাঞ্জাবি পরে সকাল সকাল সাইকেল চালিয়ে গ্রামের মানুষের কাছে যেতেন।
অশোক সিনহার গা থেকে সেই কলেজের গন্ধ এখনো মুছে যায়নি। কলম হাতে যুদ্ধ চালাচ্ছেন বহু বছর ধরে। লেখার বৈশিষ্ট্য একটাই, লেখার মতো নতুন কথা থাকলে তবেই লিখবেন, থোরবড়ি খাড়া কখনো না। এটা বিশ্বাস করেন এখনো? বাই দ্য ওয়ে, এই লেখাটা আমার না, হ্যাঁ, আপনার ব্লার্বে আপনার পরিচিতিতে লেখা হয়েছে। এটা আমার লেখা না, এটা বিশ্বাস করেন? না, এটাই তো বললাম, আমার মাথায় যদি কিছু থাকে যে এটা আমি লিখলে ইট উইল বি সামথিং গুড, তখন আমি লিখি। আদারওয়াইজ মাঝে মাঝে মানে কারোর নাম নেব না, পড়ি তো উপন্যাস লিখছে, লেখার কিছু নেই বা লিখে যাচ্ছেন উপন্যাস, ওইটাও সম্ভব। লেখার কিছু নেই, তার তখনও যদি ভাষায় যদি দখল থাকে তখন এটা ম্যাটার, ইট বিকামস সামথিং। ভাষা তো আমার মতনই দখল, অথচ লেখার কিছু নেই, সিমেন্টও নেই, বালিও নেই, অবস্থা তো। আমরা এবার আপনার লেখালেখির জগতে যখন কথা বলছি, আমরা ওই জায়গাটায় আসি। আপনার প্রথম উপন্যাস তো খোলস, এর আগে আপনি স্বাস্থ্য সংক্রান্ত কিছু কিছু তখন প্রথম এটা, তখন সেখানে এটা প্রথম। এটা তো একদমই ওই মেডিকেল কলেজে থাকার সময়কার যে ঘটনা বলি সেগুলো এসছে। আমি পড়তে পড়তে দু একটা নোট লিখছিলাম, মানে যে উপন্যাসটার সম্পর্কে আমি যদি একটু আপনাকে যাই, কোথায় যেন লিখে রেখেছি, তখন সেখানে হ্যাঁ, আপনার এই জয়শ্রী, রাজীব গুপ্তা, ভরত, এই যে ক্যারেক্টারগুলো আপনার লেখালেখিতে পরবর্তী সময়ও এসছে। খোলস উপন্যাসের মধ্যে দে আর ক্যারেক্টার্স, দে আর মাই ফ্রেন্ডস, আমার ফ্রেন্ডস। নট দ্যাট যে নামটা আছে এই নামটা এই চরিত্রটা এর সঙ্গে গল্পের মিল আছে এরকম না। বাট লাইক আই টোল্ড ইউ, আমি যখন একটা চরিত্র তৈরি করি অ্যান্ড আমি যদি এটাকে ধরে নিই সে ভরত, তাহলে হোয়াট আই ক্যান ডু ইজ যে তার সিচুয়েশন এবং তার রিয়াকশনগুলি আমি ইজিলি একদম লাইভ করে দিতে পারি, বিকজ হি ইজ ভরত, অ্যান্ড ভরত এই অবস্থায় এরকম করতো। আমি কখনো লক্ষ্য করেছি যে ভরত সম্পর্কে আপনি যখন বর্ণনা দিচ্ছেন, তার দৈহিক বর্ণনা, আমি ওই জায়গাটায় থমকেছিলাম, বেশ কয়েকবার পড়েছি। 5 ফুট 5 ইঞ্চি, একটু মানে শ্যামবর্ণ, খুব একটা ফর্সা নয়, ব্রেকফাস্ট করা, উপরের দিকে চুল, হ্যাঁ, এক উদাসী দৃষ্টি মাঝে মধ্যে হয়, কিন্তু একটা ড্যাম কেয়ার ভাব, প্রচন্ড অ্যাগ্রেসিভ, আবার বন্ধুবৎসল। এই যে ক্যারেক্টারগুলো আসছে, আপনি মনে হচ্ছিল তখন চোখে দেখা কোনো চরিত্রকে যখন আমি সরাসরি লিখতে যাই, লেখকের কলমে সে অনেকটা জীবন্ত হতে পারে হয়। এটা অশোক সিনহার বিভিন্ন উপন্যাসগুলোতে এসছে। আমার কথা হচ্ছিল যে তখন সেখানে এটা উপন্যাস করা যেতে পারে আমার ও স্টুডেন্ট লাইফটাকে, মেডিকেল কলেজে, এই ভাবনাটা আপনার মধ্যে কি করে? এটা উপন্যাস হিসাবে শুরু হয়নি ফ্র্যাঙ্কলি। এটা লিখতে শুরু করলাম যখন ভাবলাম শর্ট স্টোরি হবে, তারপরে ভাবলাম বড় গল্পই হবে, তারপর দেখি লিখছি, যখন লিখতেই থাকলাম আলটিমেটলি দিস ইজ হোয়াট ইট টার্নড আপ। যদিও এটা খুব বড় সাইজের কিছু হয়নি তখনও, তাও 100 পাতার উপরে। হ্যাঁ, 100 পাতার উপরে। তখনকার দিনে 100 পাতার উপরে এই কলমে লেখা ওয়াজ টাফ। আমি ভাবতাম আরে এই লেখকরা এই বড় বড় থানিট মার্কা কিভাবে লেখে, কড়ি দিয়ে কিনলাম, দড়ি দিয়ে বাঁধলাম টাইপের এত বড় বড় বই কিভাবে লিখতেন তারা, হিউজ বুকস। আর লেখার মধ্যে আমি দেখছিলাম শুধু বর্ণনাই না, আপনার উপন্যাসগুলো এগিয়েছে। আমার যেটা ভালো লাগছিল, যেটা অনেক লেখকের ক্ষেত্রে অনুপস্থিত থাকে, যে সংলাপের মধ্য দিয়ে কাহিনী এগিয়ে যাচ্ছে। আপনি একটা ঘটনা বলছেন, সংলাপই অনেকটা টেনে দিচ্ছে, এবং সংলাপও কিরকম, কখনো কখনো ইংরেজি আসছে সংলাপে, কখনো কখনো হিন্দি আসছে। আর পরে পরে আমার মনে হচ্ছিল যে স্যার পুরোনো দিনের গান খুব ভালোবাসতেন তখনকার দিনে। আর মানুষটাই তো পুরোনো দিনের, তখনকার দিনের ফ্রেশ গানগুলি তো এখন পুরোনো দিনের আপনি গান। পুরোনো হননি এখনো। উর্দু শায়েরির আপনি খুব ভক্ত মনে হয়। দারুণ জিনিস উর্দু শায়েরি আমি দেখছিলাম, আমি দর্শক শ্রোতাদের জন্য বলবো যে आंखें खुले रहेगी मरने की बात भी आदत जो पड़ गई है तेरी इंतजार की। आंखें खुली रहेगी मरने की बात भी आदत जो पड़ गई है तेरी इंतजार की। বাহ, এই যে এই পোয়েট্রিতে এদের এটা কি ভেরি শর্ট একটা ইম্প্যাক্টটা, এবং এই ইম্প্যাক্টটা যত ইউ কালচার দিস তত এগুলি অ্যাপ্রিসিয়েশনটা আসে। ইট ইজ লাইক কেউ চিজ খায় না, কেউ আবার মাশরুম খায় না,
এগুলি কালচারাল ফুড। তো এগুলি যদি খেতে থাকি দেন আই স্টার্ট লাইকিং দ্য টেস্ট। বাঙালিরাও যদি এই শায়েরিটা নেয়, আগে যেটা খুব রেস্ট্রিক্টেড ছিল, এখন কিন্তু অনেক মানে বাংলা প্রোগ্রামেও আমি হিন্দি বা অন্যান্য ভাষার এটাকে দেখি, উইচ ইজ গুড। যেটা আগে ছিল, ওটা আগে অনেক কনজারভেটিভ থাকতো, হিন্দি নেই বলেঙ্গে, বাংলা বলবো না, এগুলি ছিল। এখন টিভি প্রোগ্রামে অনেক মানে ওপেন। হিন্দি গান গাইলে যে একদম বদমাশ হয়ে গেল এরকম না। আমাদের সময় ছিল হিন্দিতে কথা বলা, হিন্দিতে গান গাওয়া মানে একদম বখাটে চলে। বন্ধু হত্যা হয়েছে আপনার জীবনে, আপনি সেই দুঃখ দেখেছেন সামনে থেকে। রাজীব হত্যা, রাজীব গুপ্তা মারা গেছেন গাজিয়াবাদে, কষ্ট দেয় আজও আপনাকে? মিসেন টিল না, এখনো। গাজিয়াবাদের কথা শুনে আমার মনে হচ্ছিল, গাজিয়াবাদ আমি ছিলাম অনেকটা দিন বলতে বেশ কয়েক মাস। সেই এক পাশে রাস্তার দিল্লি, আরেক পাশে গাজিয়াবাদ। আর আমরা আমাদের যেখানে থাকতে হয়েছিল সেটা সিটি সেন্টার বলে, এর পাশাপাশি কাছাকাছি একটা অঞ্চল। এদিকে মহারাজগঞ্জ একটা বাজার আছে ওইখানে, এবং মুসলিম অধ্যুষিত, এবং খুব মারামারি হয়, একটা সেন্সিটিভ জায়গা, মানে ভয়ঙ্কর। সেই জায়গাতেই রাজীব হত্যা হয়েছিল, রাজীব গুপ্তা। এই যে আপনার কলেজ জীবনের বন্ধু হারানোর এক স্মৃতি, আজও আপনাকে কষ্ট দেয় মনে? এখনো মিস। আমার এটা বড় পিকুলিয়ার। আমি বলি, আমার কলেজে থাকতে আমাদের ভেজিটেরিয়ান ফুড ছিল। সো কলেজে যাওয়ার আগে আমি আর আমার বন্ধু যোগেশ উঁকি দিতাম রান্না করে, মহারাজ ক্যা বন রা হ্যায়, ও এ বন রা হ্যায়, ও বন রা হ্যায়। যদি বলে রাজমা, আমরা একটু আগে বেরিয়ে আসতাম যাতে মজা করে বসে খাওয়া যায়। এখনও আমার বাড়িতে যখন রাজমা রান্না হয়, আই স্টিল রিমেম্বার এভরি টাইম যোগেশ মনে আসে আমার। যে এটা বিকজ আই এম টেলিং ইউ, ওই যে 4.5-5 বছর সময়টা, দ্যাট ওয়াজ মাই ফ্রিডম। যার আগে ত্রিপুরায় আমি যেটা পাইনি, ওখানে গিয়ে আই গট দ্যাট কমপ্লিট ফ্রিডম। আপনার বাড়িতে আপনার কনজারভেটিভ একটা ফ্যামিলি? আমার বাড়িতে একদম কনজারভেটিভ না। বাবা হয়তো ভীষণ ব্যক্তিত্বশালী মানুষ ছিলেন, একদম। তিন পাত্তি বাবা আমাকে শিখিয়েছেন তাস জুয়া খেলা। আমার বাবা একদম কনজারভেটিভ না, অ্যাবসলিউটলি না। আমার ফ্যামিলিতে কেউ কনজারভেটিভ না। তাহলে এই ফ্রিডমটা কিসের? এই যে বাইরে গিয়ে কারোর সঙ্গে মিশতে পারছি না আমি, ঘরের বাইরে গিয়ে কারোর সঙ্গে মিশতে পারছি না, কারোর সঙ্গে গিয়ে আড্ডা মারা, ইয়ে করা। 1-2 জন ছিল বন্ধু, এখনো যাদের সঙ্গেই লিঙ্ক আছে, স্কুলের যারা বন্ধু ছিল। বাট এই যে পিকুলিয়ার একটা আমার চোকিং ফিলিং হতো। অ্যান্ড ওখান থেকে যে ফ্রিডমটা আমি পেলাম ওখানে যাওয়ার পরে, একটা লাইভলি পিপল, মানে আমার মনে হয়েছিল। এখনো বিশ্বাস করেন স্যার, ভালোবাসা মানে হরমোনিক অ্যাকশন, মানে হরমোন দ্বারা চালিত হয়ে মানুষ ভালোবাসা করে, প্রেম করে? সায়েন্স, সায়েন্সের কথা তো আছে, এটা আমরা সবাই জানি। আপনি বিশ্বাস করেন যে ভালোবাসাটা শুধু হরমোনের কারণেই হয়? না 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 না। আপনার এই বয়সে কি ভালোবাসা হতে পারে না কারোর সঙ্গে? কেন হবে না? তাহলে এখানে কি হরমোন, যে যুবক বয়সের হরমোনিক এটা সিক্রেশন, ওই জিনিস, ওই ভালোবাসা হবে না? সেটাই জানতে চাইছিলাম। আপনি বারবার লিখছেন হরমোনের কারণে আমি ভালোবাসছে, বা হরমোনের কারণে এই দামালতা করছে। আমি তো বলছি না, ওই লোকটা বলছে, ক্যারেক্টারটা বলছে। লেখকের হাত দিয়ে এই কথা বেরোচ্ছে বারবার। একবার হলে আমি ওভারলুক করতাম, কারেক্ট। 3 বার এখন আমি পেয়েছি। প্রত্যেকবার যদি ওই ওই মানুষটার সেন্সিটিভিটিটা আমার ধরে নেওয়া হয়, বিপজ্জনক হবে কিন্তু ব্যাপারটা। না, আমি প্রত্যেকটা 3 জায়গায়। এখন ওইখানে ক্যারেক্টারটা কি ছিল? ক্যারেক্টারটা ছিল একজন যাকে কেউ রিফিউজ করেছে। এই মানুষটা, একজন যখন রিফিউজড হয়, এই মানুষটা সে নিজেকে কিভাবে বোঝায়? জয়শ্রী যখন ভরত যখন জয়শ্রীকে রিফিউজ করলো, তখন জয়শ্রী নিজেকে কিভাবে বোঝাবে? দ্যাট ইজ দ্য ইস্যু। আর 5টা মানুষ বা ওই বয়সের ছেলে মেয়েরা প্রেমে আশাহত হয়ে, সে তো ভাবে না যে এটা হরমোনিক খেলা হতে পারে, এরকম দার্শনিক ভাবনা তো আসে। কারেক্ট। এই জন্যই তাদের নিয়ে লেখা হয় না, এই জন্যই জয়শ্রীকে নিয়ে লেখা। না, আমি ভাবছিলাম যে এই জন্যই জয়শ্রী স্পেশাল। শ্রদ্ধেয় অশোক সিনহা এলে ওনাকে সামনাসামনি জিজ্ঞেস করবো যে সেই হরমোনের তাড়নায় কি এখনো আপনি ভোগেন? আপনার তো যথেষ্ট মানে পরিণত বয়স হয়েছে, এই বয়সে কই আমার বয়স কই বাড়লো? গত 30 বছর ধরেই তো 35 চলছে। আমরা এটা বিশ্বাস 30 বছর ধরে 35 চলছে এখন। আমরা বিশ্বাসও করি আপনি মনের দিক থেকে 35-এ আছেন।
এখনো কি সেই তাড়না আপনার মধ্যে কখনো কোনো দুর্বল মুহূর্তে আসতে এটা পারে? এটা কখনোই আমার কাছে এটা আসেনি। এটা আমি বলছি, আমি মানে আই ওয়াজ ডিফারেন্ট অ্যাবসলিউটলি, অ্যান্ড কোনো চিন্তাও করিনি এগুলি। আমার মানে ভালো লাগার ব্যাপারগুলি একদমই আলাদা একটা ইয়ে ছিল। আমার কেন যেন মনে হচ্ছিল ডক্টর অশোক সিনহাই বলুন বা বুদ্ধই বলুন, আপনার খোলস উপন্যাসের চরিত্র, বা ডক্টর অশোক সিনহাই হোক, তিনি একটা ভালো চাকরি পেয়েছেন, ডাক্তারি পাশ করে সম্মানের সঙ্গে কাজ করছিলেন আর্মিতে। সেখান থেকে চলে আসার পেছনে উনি বলছিলেন যে আবার মাতৃভূমির প্রতি বা আমার সেই যে জন্মস্থানের প্রতি আমার একটা টান রয়ে গেছে, এর জন্য চলে। আমার জন্য কেন মনে হচ্ছিল এর পিছনে কি ভালোবাসার কোনো গল্প আছে, আশাহত হওয়ার কোনো গল্প আছে? এই এখানে আশার সঙ্গে আশাহত হওয়ার কিছু সম্পর্ক নেই। এখানে আশাটা ছিল ডিসাইডেড 5 ইয়ার্সের পরে চলে আসবো, এটা ঠিক ছিল। আগরতলায় থাকবো, এটাও ঠিক ছিল। সবাই পোস্ট গ্রাজুয়েশন করতে ইন্টারেস্টেড ছিল, আমিও ক্লাসে টপারই ছিলাম। আই ওয়াজ নট ইন্টারেস্টেড, আর চেষ্টাও করিনি। বাট এটার সঙ্গে ওইটা কোনো লিঙ্ক নেই বেসিক্যালি। কিন্তু চলে আসাটাতে আই লস্ট এ পার্ট অফ মি, যেটা মানে ওইভাবে বাঁচার, ওইভাবে থাকার যেটা ইয়েটা, এটা অনেক দিন মিস করেছি। আসার পরে তো বেশ কয়েক বছর, সে 8-9 বছর তার বাইরে যায়নি। পরে আবার 91-এর পরে আই স্টার্টেড গোয়িং আউট। তার আগে পর্যন্ত 5-6 বছর একদমই আগরতলায় ছিলাম। এটার সঙ্গে অন্য কোনো কিছুর লিঙ্ক নেই। আচ্ছা, এটা একটা ডিসিশন, কনসিয়াস প্র্যাকটিক্যাল ডিসিশন ছিল টু কাম ব্যাক। এখনো ভাবি যদি না আসতাম কি হতো, মেবি আজকে এরকম নাও হতে পারতাম। স্যার আপনি যখন তখন সেখানে লিখছেন, আপনি যথেষ্ট পরিণত মানুষ, ছোটবেলার আমাদের ভালো লাগা মন্দ লাগাগুলো পেরিয়ে এসছেন, জীবনের অনেকটা পথ পেরিয়ে এসে আপনার অভিজ্ঞতা হয়েছে। তখন যখন লিখছেন ভরত আর জয়শ্রীর বিয়ে না হওয়াটা আপনাকে আঘাত করছে, আহত করছে, আপনি এখনো কি কষ্ট পান? ভরত আর জয়শ্রীর বিয়ে হলে আপনার মনে হয় যে ভালো হতো? তাহলে তো আরেকটা গল্প লিখতে লাগে, তখন নতুন করে আরেক জয়শ্রীকে আবার বানাবো, তারপরে তাদের বিয়ে দিয়ে দেবো, তাহলে সবাই খুশি হবে যে চলো বিয়ে হয়েছে। এই উপন্যাসে কি ঘটনাবলীর মধ্যে অনেক কিছু সত্য আছে বলে আমরা মেনে নিতে পারি, না কাল্পনিক? চরিত্রগুলি কাল্পনিক না। যেমন জয়শ্রী নামে একটা মেয়ে ছিল, আমাদের 1 বছর সিনিয়র ছিল, আমি কলেজের কালচারাল সেক্রেটারি ছিলাম। সো ওই কলেজের প্রোগ্রামের জন্য যে অডিশন হয়, তো অডিশনে সিনিয়র মেয়ে আমার জয়শ্রী, অডিশনে এসে গাইলো একটা অদ্ভুত মদন মোহনের সুর দেওয়া গান। তো আমি সোজা বললাম, জয়শ্রী তুমি যদি আমার জুনিয়র হতো আমি কিন্তু প্রেমে পড়তাম। দিস ইজ ট্রু, আচ্ছা, দিস ইজ হাউ দ্য স্টোরি স্টার্টেড অ্যান্ড দিস ইজ ট্রু। কেন বলতে পেরেছিলাম? কারণ সে আমার সিনিয়র, কোনো ওই ঝামেলাটা নেই। সো সিনিয়রকে বলো আরামসে, জয়শ্রী তুমি যদি আমার জুনিয়র হতো আমি কিন্তু তোমার প্রেমে পড়তাম। জয়শ্রী বলতে আরে আমিও তো পড়তাম রে। সো উই বিকেম ফ্রেন্ডস। এরকম যখন হয়, আপনি বলছিলেন যে চরিত্রটা যখন জীবন্ত হয়, দ্য স্টোরি ইজ অ্যানাদার ইস্যু। স্টোরিটা যা খুশি হোক কিছু আসে যায় না আসলে, চরিত্রগুলি জীবন্ত থাকলে দেন চুলের বিনুনিটা বেঞ্চে বেঁধে দেয়। এই জায়গায় যে দুষ্টুমিটার মধ্যে অশোকের পার্টিসিপেশন ছিল, বাদ বাকি সময় যখন ভরতের বোনের কাছেও যাচ্ছে, ভরতদের বাড়িতে যাচ্ছে, ওর বোনের কাছেও অশোক একটা হিরো টাইপ মানুষ, ভদ্র সুন্দর, যদিও এখনো আপনি যথেষ্ট সুন্দর। আপনি সেই জায়গায় অশোককে একদম নিপাট ভালো ছেলে রেখে দিয়েছেন। অন্য বন্ধুরা দুষ্টামি করছে, অশোক কেন দুষ্টামি সেভাবে করছে না? অশোকের মধ্যে সেই বেলাল্লেপনা নেই, উদ্দামতা নেই, মদ খাওয়া নেই। আপনি অশোককে কি ইচ্ছা করে এখানে ভালো রাখার চেষ্টা করেছেন? কনফেশনের বই না তো, এই জন্য কনফেশন করার তো আরো জায়গা আছে, এখানে কেন কনফেশন করবো? আরো অনেক জায়গায় যত আসছে। হ্যাঁ, কনফেশন এই জন্য খ্রিস্টিয়ানরা খুব ভালো জিনিস করেছে। কনফেশন করবে বাবা একটা বন্ধ ঘরে, বক্সের মধ্যে কি কনফেশন করো, বাইরে এসো। আপনার ভালো লাগে মন্দ লাগাগুলো এসেছিল, আমি ভাবলাম কি পক্ষপাতিত্ব করছেন? কিছুটা তো নিজের প্রতি পার্সিয়ালিটি আছে ডেফিনেটলি। নিজেকে আরেকটা জিনিস কি, নিজেকে সবাই ভালোই ভাবে, আমিও ভাবে, আমি তো আসলেও ভালো মানুষ। অনেকে ভাবে না
এটা তাদের ইচ্ছে। फौजी चेहरा अशोकेर भैया कितना अजीब लगते हो इस हेयर स्टाइल में সত্যি সত্যি চুলের স্টাইল পাল্টেছিলেন তখন? ফৌজিদের তো হয়, ডাক্তার হলেও কি চুল কাটতে হয়? হ্যাঁ ফৌজি তো ওই বাটি ছাক দিতে লাগে। এবার আমার যেটা খুব ভালো লাগছিল, বিশেষভাবে ভালো লাগা যাকে বলে, একটা ব্যতিক্রমী বই, আপনার গল্পের বই, ঈশ্বর ও একটি গল্প। যদিও কোথাও লেখা হয়েছে ওদের ছোট গল্প, আমি বলি যে না, ছোট গল্পের দায়রা থেকে বেরিয়ে এটা বড় গল্পই হয়ে গেছে। দুটো গল্পের একটা সংকলন, ঈশ্বর ও একটি গল্প। এখানে সূচিপত্রে আছে দেখ, ঈশ্বর একটি গল্প আর হলো পান্থ তমাল আর একটি গল্প। দুটো গল্পই সায়েন্স ফিকশন। ত্রিপুরায় যেটা নিয়ে খুব বেশি একটা কাজ হয়েছে বলে আমার মনে হয় না। এবার প্রথম গল্পটার কথা যদি বলি, ঈশ্বর গল্পে আপনি বহু আলোচিত সেই ক্লোনিং এর ব্যাপারটা এনেছেন। ক্লোনিংও নতুন কিছু নয়, আমরা 96-এ ক্লোনিং এর ইতিহাস শুরু হয়ে গেছে, ক্লোনিং প্রকাশ্যে চলে আসছে। এটা তখনকারই লেখা, ওই সময়কার লেখা, 96-এ লেখা হয়ে গেছে। এটা ওই সময়কারই লেখা, কাছাকাছি সময়ের। আচ্ছা, কিন্তু এগুলি পাবলিশ করিনি। স্যারকে আমাদের সঙ্গে স্যার আমাদের চলছে। হ্যাঁ না, আপনি বসুন। বসুন, আমাদের এরকমই হয় স্যার, মাস্ক খুলতে লাগবে স্যার। এটা টিভি কিচ্ছু হবে না। তো আর নয়। স্যার আপনি এই দিকটায় চলে আসুন, তাহলে এই দিকটা। স্যার ক্লোজ একটা ফ্রেমে আমরা ঢুকে যাই। না, অশোক স্যার শুধু একটু চাপলেই হবে, চেয়ারটা চাপিয়ে দিলেই হবে, আর কিছু হবে না। স্যার চলে আসুন এখানটা। দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, তোমার একটা লিঙ্ক খুলে গেছে। না ঠিক আছে। আমরা এতক্ষণ ধরে কথা বলে যাচ্ছি ডক্টর অশোক সিনহার সঙ্গে, আর আমাদের কথা বলতে বলতে আমাদের সঙ্গে আরেকজন বিশিষ্ট মানুষ চলে আসছেন, ডক্টর অরুণোদয় সাহা। স্যারকে আমাদের এই পঁয়ত্রিশ পার্থতে স্বাগত জানাচ্ছি। স্যার আমরা কথা বলছিলাম স্যারের গল্প নিয়ে। ঈশ্বর, আমি একজন অনুরাগী, ওনার অ্যাডমায়ারার। গল্পের ওই বইটা আছে না, এবং আমি একজন ঈশ্বর ও অভিযোগকারী। একটি, আপনি অনুরাগী এবং আমি একজন অভিযোগকারী, ও দিয়েই আপনারটার মধ্যে। ও না, আমি অ্যাডমায়ারার আর কি। এটাই বলছিলাম স্যার, এখনই আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল এই গল্পের বইটা নিয়ে, ঈশ্বরের একটি গল্প। সায়েন্স ফিকশন নিয়ে ত্রিপুরায় খুব বেশি একটা লেখালেখি হয়নি। আর ব্যাপারটা, প্রথম গল্পটা যেটা, সেটা হচ্ছে একটা ক্লোনিং এর ঘটনা নিয়ে। ক্লোনিং, যেহেতু আমি অন্তত বিশেষ করে সায়েন্সের ছাত্র নই, এর গভীরে আমি যেতে পারবো না। উনি যতটুকু আমাদের বুঝিয়েছেন গল্পের মধ্যে, ততটুকু বুঝেছি। এবার স্যার আপনার কেন মনে হলো যে একটা সায়েন্স ফিকশন এরকম লেখা দরকার ত্রিপুরা রাজ্যে বসে? এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। একটা বুক ফেয়ারে কলকাতার এক বিশিষ্ট, নাম নেব না এখন আর, বিশিষ্ট একজন প্রকাশক, যা হয় কলকাতা থেকে এসছেন, ত্রিপুরা মে কিসকো ক্যা পাতা হ্যায় তুম লোগ তো বাচ্চে হো টাইপের একটা অ্যাটিটিউড নিয়ে সবার সঙ্গে কথা বলছে। কথা বলতে বলতে বললেন, আজকাল বুঝলেন এই সত্যজিৎ রায়ের মতো সায়েন্স ফিকশন আর কেউ লিখতে পারে না। সত্যজিৎ রায় কবে লিখলো সায়েন্স ফিকশন? কেন প্রফেসর শঙ্কু পড়েননি? বুঝলেন মশাই, এটা ফ্যান্টাসি, এগুলি সায়েন্স ফিকশন না, এগুলি সায়েন্স ফ্যান্টাসি। ফ্যান্টাসি আর সায়েন্স ফিকশনের ডিফারেন্স আছে। সায়েন্স ফিকশন বাংলায় একজন লিখেছেন, এতই ভালো সায়েন্স ফিকশন যে আজকে পর্যন্ত অনেকে জানি না যেটা সায়েন্স ফিকশন। কে মশাই? প্রেমেন মিত্রি, ঘনাদা। ঘনাদা হলো প্রবাবলি পৃথিবীর সবচাইতে ভালো সায়েন্স ফিকশনের মধ্যে কয়েকটা। কিরকম? ঘনাদার একটা গল্প আমি পড়েছিলাম ক্লাস 8-এ থাকতে। MBBS পাস করার পরে বুঝলাম ওটাতে সায়েন্স ছিল। দ্যাট ইজ সায়েন্স ফিকশন। ফিকশনটা প্রাইমারি, সায়েন্সটা থাকবে কিন্তু কারেক্ট থাকবে। আপনি লিখেছেন এটা। এবং যা সায়েন্স থাকবে সেটা অ্যাকুরেট হতে লাগবে, সো দ্যাট যে পড়ছে ব্যাপারটা সে 10 বছর পরে হলো জানতে পারবে যেটাতে সায়েন্স ছিল একটা। কিন্তু প্রফেসর শঙ্কুর অ্যানিহিলিন, ভেরি ইন্টারেস্টিং স্টোরি, কিন্তু সায়েন্স না। দেয়ার ইজ নো সায়েন্স ইন প্রফেসর শঙ্কু। সো ওইটা সায়েন্স ফিকশন না, এগুলি ফ্যান্টাসি। ফ্যান্টাসি, হ্যাঁ, যদি বলি কোয়ালিটি, ক্লাসিক, কোনো কম্প্যারিজন হয় না। এখনও 3rd টাইম 4th টাইম 5th টাইম আমি প্রফেসর শঙ্কু পেলেই পড়ি। কিন্তু এটাকে সায়েন্স ফিকশন, এই নিয়ে ভদ্রলোকের সঙ্গে অনেক আর্গুমেন্ট হয়েছিল। তখন আমি এই গল্পটা স্টার্ট করি, টু গিভ ইট টু হিম। এবার এই গল্পটার মধ্যে আমরা ক্লোনিং এর যে গল্পটা জানি, ক্লোনিংকে সারা পৃথিবীতে অনেক দেশে ব্যান করা হয়েছে। ব্যানের পিছনে একটা নিশ্চয়ই কারণ আছে। না, ক্লোনিং মানে অ্যানিম্যাল, ম্যামালিয়ান ক্লোনিং ব্যান করেছে, মানে হিউম্যান ক্লোনিং করবে ভেবে করতে। এবার সব রকমই ক্লোনিং অনেক দেশে বোধহয় ব্যান্ড, শুধু চীন বোধহয় মানে নেই সেই শর্ত। আচ্ছা, চীন হয়তো বা লুকিয়ে হয়তো বা ম্যান ক্লোনিং বা হিউম্যান ক্লোনিং করে চলেছে, এরকম একটা
মানে কি বলে খবর চাউরাজ। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। সেটা হলো এবার ম্যাডাম কাপাডিয়া এবং বুদ্ধ দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে, অনেকদিন পরে দেখা, ম্যাডামকে পেয়েছেন, ম্যাডাম কি নিয়ে রিসার্চ করছেন সেই ব্যাপারটা যখন বুদ্ধ জানলো, বুদ্ধর আরো আগ্রহ বাড়লো। এবার যেহেতু বুদ্ধ একজন ডাক্তার, তার অনেক কিছু জানা আছে। এবার সেই ক্ষেত্রে গিয়ে দেখলো যে ম্যাডাম একটা সময় সৃষ্টির যে নিয়ম তা নিয়েই খেলা করছেন এবং নিজে স্বীকার করছেন আই এম প্লেইং গড। এই যে ক্লোনিং এর ব্যাপারটা, ম্যাডাম শেষ পর্যন্ত দেখা যাচ্ছে যখন একটা শিশু জন্মাচ্ছে, জন্মানোর পরে বলছে যে শি ইজ মাই বেবি। এবার এই ক্ষেত্রে কি আপনার মনে হয় না যে স্বাভাবিক জন্মের যে প্রক্রিয়া, আমরা যে ধারণাতে এতদিন পর্যন্ত মানব সভ্যতা এগিয়ে চলেছে, তাকে কোথাও হার্ট করছে, তাকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে? ডেফিনেটলি, এই জন্য তো ক্লোনিং হয় না। কিন্তু এই গল্পটাতে একটা জিনিস খেয়াল করুন, প্রফেসর কাপাডিয়া আনম্যারিড গাইনোকোলজিস্ট, প্রত্যেক দিন তার হাত দিয়ে শখানেক শিশু আসে, বাট শি ডাজন্ট হ্যাভ এ চাইল্ড। আচ্ছা, এটা এই কান্নাটা তার আছে এই গল্পটাতে মাঝখানে, যে এত মেয়েকে মা করলাম, আই এম নট এ মাদার। সো এইখানে শি হ্যাড এ চান্স টু ডু ক্লোনিং on a very poor patient, very unethical, absolutely science এগুলি accepted না। কিন্তু what last লাইনে বোঝা যায়, actually she has introduced her gene, হ্যাঁ, এটা ছোট গল্পের একটা চমকটাও আছে। নিজের জিনটা দিয়ে নাও শি ইজ ক্লেমিং যে এটা আমার বেবি, বিকজ ওই ক্লোনিংটা তার নিজের জিন দিয়ে করেছে, ক্রোমোজোম দিয়ে। সো আমাদেরও একজন ম্যাডাম কাপাডিয়া না হলেও এরকম একজন ম্যাডাম ছিলেন। মোস্ট অফ আমাদের গাইনোকোলজিস্টরা বেশিরভাগ এত বিজি থাকেন, দে ডোন্ট গেট ম্যারিড, প্রফেসর হন, ইয়ে হন, তো পিকুলিয়ার লাইফ একটা হয় এদের। মানে ওই ফিলিংটা যে আমার এই কলেজের অধ্যাপিকাকে দেখে, আই হ্যাড দ্যাট ফিলিং। কারণ এই ভদ্রমহিলা আমাদের খুব ক্লোজ ছিলেন। ফ্র্যাঙ্কলি, লাইক ইউ আস্কড, আমি কেমন ছাত্র ছিলাম, স্যারের সামনে বলতে খারাপ লাগবে, তবু বলি, কিছু করার নেই। আমার মেজদা বলেন, একটা বয়সের পরে সবাই সমান, একটা বয়সের পরে সবাই সমান। সো এই ভদ্রমহিলা এমডি করার পরে ফার্স্ট পোস্টিং সিনিয়র লেকচারার আমাদের এখানে, ফার্স্ট পিরিয়ড আমাদের ক্লাসে। আমাদের ক্লাসটা ছিল সবচেয়ে ভালো ছেলেদের গ্রুপ আর কি। সো ভদ্রমহিলাকে আমরা এত টর্চার করলাম, কেউ চক মারছে, তো কেউ রকেট ছুটছে, কেউ কি করছে, করতে করতে, and she was so nervous, first day she started crying. And এরপরে তো আমাদের ক্লাসের বাকি মেয়েরা আমাদের উপর চড়া হলো যে বদমাইশির একটা সীমা আছে, মেয়েটা নতুন এসছে আমাদের এখানে, শি ইজ জাস্ট এমডি, মানে কি আমাদের থেকে 3-4 বছর বড়, বেশি হয়। আমাদেরও খুব গিল্টি ফিলিং হচ্ছিল। তারপর আমরা গিয়ে উই সেড সরি, এবং ওই রিলেশনশিপটা আছে, অ্যান্ড দ্যাট রেফারেন্স ইজ দেয়ার ইন দ্য স্টোরি। কারণ এইটা বোধহয় সব কলেজেই সবখানে ছাত্ররা এরকম করে, খারাপ হয় পরে বোঝে, কিন্তু ওই বয়সে করাটাও বোধহয় নর্মাল। ওইরকম আমি একটা জিনিস ভাবছিলাম যে লেখকের তো একটা দায়বদ্ধতা থাকে সমাজের প্রতি, দেশের প্রতি বা মানব সমাজের প্রতি। তো এখানে ক্লোনিং নিয়ে ডক্টর কাপাডিয়ার যে পরীক্ষাটা, তিনি নিঃসন্তান হতে পারেন, যেখানে সরকার বা বিজ্ঞান পারমিশন দিচ্ছে না তুমি ক্লোনিং করো, উনি এখানে নিজের সন্তান পেয়ে যাচ্ছেন বা নিজের প্রতিরূপ পেয়ে যাচ্ছেন ক্লোনিং এর মধ্য দিয়ে। এটা কি ভালো বার্তা যাচ্ছে সমাজের প্রতি? না, বার্তা দেওয়ার জন্য তো লেখা না, দায়বদ্ধতা তো থাকে, কি বলেন স্যার? লেখক হিসেবে একটা দায়বদ্ধতা থাকা উচিত। এইগুলি থাকে না, এইগুলি না, থাকবে না, নো, অ্যাবসলিউটলি না। আমার কাছে দায়বদ্ধ লেখক মানে প্রোপাগান্ডার লেখক না। এই যে ভাবনাটা আমি মানে এটা সায়েন্স ফিকশন হিসেবে এটা আমি একমত নই। বার্তা দেওয়ার জন্য লেখক কাজ নয়, বার্তা দেওয়ার না, বার্তা দেওয়ার জন্য আছে ওই যে আমার বাকি বইগুলি, ডায়াবেটিস, ব্লাড প্রেশার, এগুলিতে বার্তা আছে, দায়বদ্ধতা আছে। ওইখানে কারেক্ট হতে লাগবে, অ্যাবসলিউটলি একুরেট হতে লাগবে,
কোনো ভুল মেসেজ যাতে না যায়, এখানে দায়বদ্ধতা আছে। যাই হোক, সায়েন্স ফিকশন হিসেবে এই গল্পটা শেষ মুহূর্তের, আর এটার আমি দেখুন আমি লিখে রেখেছিলাম একটু, প্রথমের বর্ণনা দারুণ, ভাষা ও গতিময়। আপনার দুটো জিনিস আমি বারবারই লক্ষ্য করছি, একটা বলছিলাম যে সংলাপ অসাধারণ, আর হলো ভাষার গতি স্যার, সরল বাক্যে অসাধারণ দৌড়াচ্ছে ভাষা, যখন যেভাবে বলতে চাইছেন সেভাবে বলছেন। কোথাও কোথাও যেখানে বর্ণনার দরকার, কি অসাধারণ বর্ণনা। এই গল্পটার মধ্যে প্রথম দিকের যে বর্ণনাটা, মানে পরিবেশ পরিস্থিতি বা ওই ডক্টর কাপারিয়ার যেরকম একটা বর্ণনা দিয়েছেন, আমি মোহিত হয়ে গেছি একদম পরে পাঠক হিসেবে। এটা একটা দারুণ জিনিস। আরেকটা এই গল্পের দুখানেই গল্প, আরেকটা হলো পান্থতমাল গল্পটা কিছু মনে আছে? সেটাও সায়েন্স ফিকশন, কিন্তু এটা অন্য ধরনের সায়েন্স। এটা বোটানি একজন প্রফেসর, উনি পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে গাছের পাতা থেকে বিদ্যুৎ তৈরি করা যায়। যদি ওই পার্টিকুলার গাছগুলোকে বাড়িতে রোপণ করা যায়, তাহলে দেখা যাবে যে একটা সময় দেশের বিদ্যুতের অভাব চলে গেছে, খুব কম খরচ। যে ওই আখের থেকে অ্যালকোহল করে তার থেকে মানে যে জ্বালানি তৈরি করার যে খরচ, এগুলো থেকে অনেক সাশ্রয়, বা সৌর তাপ বা বিদ্যুৎ তৈরি করার যে খরচ তার থেকেও কম। এটা ছিল মূল ব্যাপার। এবার ওনার এই থিসিসটা চুরি হয়ে যাওয়ার জায়গায় চলে গেছিল। এবার এটা পড়তে পড়তে যতটা না আমার মনে হয়েছে সায়েন্স ফিকশন, তার থেকে মনে হচ্ছে রহস্য উপন্যাসের বীজ এর মধ্যে আছে। দুটোই আছে, এটা একটা দারুণ গল্প। আমি স্যারকে বলছিলাম, আর যেহেতু ছোট গল্প নিয়ে কথা হচ্ছে, আপনিও ত্রিপুরার একজন বিখ্যাত গল্পকার এবং স্বনামধন্য। রিসেন্টলি একটা সুখবর আছে, আমি আপনাকে জানাই। ওনার যে গল্পগুলো নিয়ে আমরা কথোপকথনের কাছে বলছিলাম, যে বাংলার যে বাউল সঙ্গীত বা ওই ধরনের গান, আউল বাউল ভাটিয়ালি, ওইগুলোর যে লাইনগুলোকে উনি গল্পে আনেন এবং গল্পটা বাড়তে থাকে। ক্যারেক্টার এবং গল্পের যে কাহিনীর শেষ পর্যন্ত গিয়ে দেখা যায় ওই লাইনের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। আমি বলছিলাম যে এটা ব্যতিক্রমী প্রচেষ্টা বাংলা সাহিত্যে। আমি কালকে জানতে পারলাম যে আনন্দ পাবলিশার্স ওনার 16টা গল্প নিয়ে একটা গল্প সংকলন করছেন, একদম এই গল্পগুলোকে নিয়ে প্রকাশিত হয়ে গেছে। তা আমাদের হাতে পাবো কবে? না কলকাতা থেকে আসার ব্যাপার। এটা একটা দারুণ ব্যাপার, বাংলা সাহিত্যে এটা একটা ব্যতিক্রমী সংকলন হবে। তাহলে মানে ওই আইডিয়াটাই তো অদ্ভুত। এবং আমি স্যারকে বলছিলাম কথা বলতে বলতে যে এই ব্যাপারটা আমার খুব ভালো লেগেছে। এবার স্যার পান্থতমালের মধ্যে যদি আসি, আমরা দেখবো যে এখানে সায়েন্স ফিকশন বলতে আপনি যেটা বলতে চেয়েছেন এবং অনেকটা বিশ্বাসযোগ্য ভাবেই করেছেন, যে ত্রিপুরার একজন বিজ্ঞানী, আমি ধরি যে বোটানি নিয়ে তার কাজকর্ম, তার মনের মধ্যে এরকম একটা ভাবনা এসছে, এ কি সত্যি সত্যি হতে পারে? মানে না, এটা কল্প নয়, না 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 না, এটাতে যতটুকু সায়েন্স আছে ততটুকু পাক্কা সায়েন্স আছে। মানে সালোক সংশ্লেষের যে প্রক্রিয়া, অ্যাবসলিউটলি, ওটার সঙ্গে ওইখানে ইলেকট্রনটাকে আটকানো, সেটা কি দিয়ে আটকায়, এটার যতটুকু সায়েন্স আছে, এটা অ্যাবসলিউটলি অ্যাকুরেট সায়েন্স। এবং এটা নিয়ে অনেক পরে আমি জানতে পেরেছি, ব্যাঙ্গালোরে দেয়ার ইজ এ স্টাডি গোয়িং অন, সাকসেসফুল হয়নি এখনো, বাট দিস পিপল আর ডুইং দিস। এটা অনেক ভয়ঙ্কর ব্যাপার, বিশাল ব্যাপার। বিশাল তো আমার কাছে তো না, মাথায় আইডিয়া আসা আর সায়েন্স হওয়া সেম জিনিস না। আইডিয়া একটা আসতে পারে, কিন্তু কারোর মাথায় আইডিয়া এলে সে নোবেল প্রাইজ পায় না। যে আইডিয়াটাকে প্র্যাকটিক্যালি ইউটিলাইজ করে আলটিমেট ইয়েতে পৌঁছায়, হি গেটস দ্য নোবেল প্রাইজ। এই গল্পটার মধ্যে অনেক কথাই এসছে। একটা জায়গায় আমি একটু বলছিলাম যে স্যারের সঙ্গে তাহলে কথা বলা যেতে পারে, যে ওর বাবার মুখে শোনা একটা গল্প। রোহন বলে একটা ছোট ছেলে আছে, কলেজে পড়ে, ও একটা ডিটেকটিভ টাইপ ক্যারেক্টার এখানে প্লে করেছে এই গল্পটার মধ্যে। সেখানে সে বলছে যে শ্রীকৃষ্ণের রাজনীতির কথা, হ্যাঁ, তার বাবা বা এম মুন্সির লেখা। শ্রীকৃষ্ণের আমরা অনেকগুলো রূপ জানি, প্রেমিক শ্রীকৃষ্ণ, ভালোবাসায়। আমরা যারা বৈষ্ণব মতে আছি তারা জানি যে প্রেমের এক ভাব আন্দোলন তৈরি হয়েছিল। আর মহাভারতের যদি আমরা যুদ্ধের কথা ভাবি বা অন্যান্য ঘটনা বলি, সেখানে রাজনীতিতে আছে। এবার রাজনীতি আপনার একটা প্রিয় বিষয় আপনার জীবনে, সেই জায়গায় শ্রীকৃষ্ণের পলিটিক্যাল ক্যারেক্টার কোন জায়গাগুলো আপনাকে খুব বেশি টাচ করে? শুরুতে যে লাইনটা বলেছিলাম, আই এম নট ইন পলিটিক্স বিকজ আই ওয়ান্ট টু বি ইন পলিটিক্স। রাজনীতি করার জন্য রাজনীতিতে আসিনি, ঠিক কৃষ্ণের ক্যারেক্টারটাও এটা, যুদ্ধ করার জন্য মহাভারতের যুদ্ধে যাননি তিনি। দ্যাট ইজ হোয়াট আই লাইক অ্যাবাউট হিম। যুদ্ধ করিয়েছেন,
চেষ্টা করেছেন এই ক্ষেত্রে তো আমরা সোনিয়া গান্ধীকেও দেখি, নিজে প্রধানমন্ত্রী হননি, মনমোহন সিংকে প্রধানমন্ত্রী করেছেন। আপনি কি এক ক্যাটাগরিতে ফেলবেন? তাহলে সোনিয়া বলতে পারে। ইউ গেট মাই আইডিয়া। এখানে যুদ্ধ কিন্তু লাইক ইউ পুট সাম ওয়ার্ড এন্ড টু মি, এটা না। মহাভারতের যুদ্ধ কৃষ্ণ আটকানোর চেষ্টা করেছিলেন। কৃষ্ণের আমি এটা বিশ্বাস করি না স্যার। এন্টায়ারলি ইয়োর প্লেজার, এন্টায়ারলি ইয়োর প্লেজার। এমন একটা লোক যার 78 শতনামের একটা হলো রণছোড়জি, রণছোড়, যে যুদ্ধ থেকে পালায়। আচ্ছা, রণছোড় একটা নাম তার। যুদ্ধ ছেড়ে পালানো মানে লজ্জার ব্যাপার। এটা কেউ যদি ওই সময়ে কেউ যুদ্ধ থেকে পালায় মানে লজ্জার ব্যাপার এটা। আর তার নামই ছিল রণছোড়, যে যুদ্ধ থেকে পালায় লোকটা, যুদ্ধ করতে চায় না। মথুরা ছেড়ে দ্বারকা চলে গেল, যুদ্ধ করতে চায় না। বারবার কংস অ্যাটাক করে, এই জরাসন্ধ অ্যাটাক করে, বলছে এই রাজ্যই ছাড়ো, বারবার মানুষ মরে, লেট আস গো, অনেক দূরে যেখানে আসতে পারবে না। রণছোড় যুদ্ধ পছন্দ করতো না। যুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন আমরা দেখছি স্যার কৃষ্ণ নানা সময় কূট বুদ্ধি দিয়ে কৌরবদের হারানোর মতো রাস্তা তৈরি করে দিচ্ছে। এখানে আমি একটা কথা বলি, দিস ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড ভেরি ক্লিয়ারলি। এটা আমি, এখানে রাজনীতির কথা আসে, ইফ ইউ পারমিট। আমি এইটা তো এখন যেটাতে ছিলাম এটা তো জয়েন করতে চাইনি, আমাকে অনেকেই নিতে এসেছিলেন, আমি যাইনি। একজন লোক সুনীল দেওধর আমাকে ডাকলেন, যখন ডেকে আমাকে বললেন আপনি ইউ হ্যাভ এভরি রাইট টু জয়েন অর নট জয়েন ইন পলিটিক্স, এটা আর জিনিস, কিন্তু আমাকে জানান আপনি কেন জয়েন করতে চান না। এমন দুটো কারণ আছে। এক নম্বর, আমি সারা জীবন হাসাহাসি করেছি যারা দল পাল্টায় তাদের নিয়ে, এখন আমি দল পাল্টাবো, আই লাফ এট মাই সেলফ, আমি নিজেই হাস্যাস্পদ হয়ে যাবো নিজের কাছে। সেকেন্ড হলো আমি আপনাদের চিনি না। যে ঠিক আছে, বলছে এক এক करके बात करते हैं, मतलब ये आपका पन है, मतलब प्रतिज्ञा যে আপনি দল পাল্টাবেন না, समझिए। मैं रेस्पेक्ट करता हूँ। सुनील देवधर वाज ए स्मार्ट मैन, मैं रेस्पेक्ट करता हूँ उसको। अब आपने तो महाभारत पढ़ी होगी, পড়েছেন আপনি? हाँ। মহাভারতের সবচেয়ে বড় ক্যারেক্টার দুটো নাম নিতে পারবেন? আমি বললাম হ্যাঁ, কৃষ্ণ আর ভীষ্ম, দুটাই গ্রেট ক্যারেক্টার। সেই দুজনেই কিন্তু প্রতিজ্ঞা করেছিলেন। কি? কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন যুদ্ধে অস্ত্র ধরবেন না, আর ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন যে সিংহাসনে থাকবে, তার পক্ষে থাকবেন। ভীষ্ম কোনোদিন প্রতিজ্ঞা তোড়েননি, কৃষ্ণ ने प्रतिज्ञा तोड़ा है, অস্ত্র নিয়েছিলেন ভীষ্মকে মারার জন্য। आप किसके पक्ष में हैं, कृष्ण या भीष्म? আমি বললাম 100 টাইমস কৃষ্ণের ইয়েটা, বিকজ সিচুয়েশন যখন পাল্টায় তখন ইউ হ্যাভ টু। আমি বললাম হ্যাঁ, মান গেয়া। আমি বললাম ঠিক আছে, প্রতিজ্ঞা টুটলো আমার। না, আমি আর আর্গুমেন্টে যাচ্ছি না, আই অ্যাকসেপ্ট ইউর আর্গুমেন্ট। মানে সিচুয়েশন যখন পাল্টায় তখন নিজের সেই পুরনো জিদ ধরে বসে থাকাটা স্টুপিডিটি। ইউ হ্যাভ টু অ্যাডজাস্ট, চেঞ্জ ইয়ার সেলফ সিচুয়েশনে। সেকেন্ড, তারপরে আমি তাকে বললাম যে আপনি একটা গল্প শোনালেন আমাকে, আমি আপনাকে একটা গল্প শোনাই। কিসের গল্প? আমি না, ওই মহাভারতের আপনি যে গল্পটা বললেন। বলছে আপনি দেখুন, কৃষ্ণের কাছে অর্জুন আর দুর্যোধন গেছে, কেউ কেন বলরামের কাছে যায়নি? কারণ এই পৃথিবীতে দ্রোণ, ভীষ্ম, এই দুজনকে হারানোর ক্ষমতা শুধু দুজনের আছে, কৃষ্ণ আর বলরাম, আর কেউ পারে না। এই দুজনকে হারানোর ক্ষমতা আর কারণ নেই। সুতরাং এই দুজন যেই দলে থাকবে, অথবা যদি নিরস্ত্র থাকে, তাহলে অন্যদের জয় নিশ্চিত। বলরামের কাছে কেউ গেল না কেন? গেছে। দুর্যোধন সাহস করেনি, কারণ তার চরিত্রের খবর বলরাম জানে, বলরাম রেগে আছে তার উপরে, তার বিহেভিয়ারের জন্য, বস্ত্রহরণের জন্য পার্টিকুলারলি। সে এই ভয়ে বলরামের কাছে যায়নি। যুধিষ্ঠির গেছে বলরামের কাছে। যুধিষ্ঠির গিয়ে যখন প্রণাম করে বললেন যে বড় ভাই, আমরা এরকম একটা যুদ্ধে আছি, আমি নিমন্ত্রণ করতে এসেছি, আপনি আমার পক্ষে যুদ্ধ করুন। বলরামের যা চরিত্র, রাগারাগি করে ধমকে দিলেন, তোমরা ভাই ভাই ঝগড়া করবে আর আশা করো আমি এর মধ্যে ঢুকবো? লজ্জা করো না তোমার? তখন যুধিষ্ঠির বলছে আমি এই যে সারা জীবন কোনো পাপ করলাম না, অথচ জীবনে কিছু পেলাম না আমি। তখন বলরাম বলছে আরে এই বোকা দেখি, তুমি প্রত্যেকবার যখন সকালে পুজো করো, ইয়ে করো, কি চাও?
ঈশ্বরের কাছে। বলছে আমি চাই আমি যাতে সৎপথে থাকি। তো আছো তো, ইউ গট টু হোয়াট ইউ ওয়ান্টেড। আরে তুমি এমন একটা লোক যে প্রত্যেকদিন সকালে তুমি রিকোয়েস্ট করো ভগবানকে যে আমাকে সৎপথে রাখো, আমি যাতে সত্য কথা বলি। তুমি এমন একটা লোক যে রাজা না হয়েও ধর্মরাজ। তুমি এমন একটা লোক, আজকে যদি দুর্যোধনের কোনো বিচারের প্রয়োজন হয়, সে নিশ্চিন্ত মনে তোমার কাছে আসবে বিচার নিতে, কারণ সে জানে তুমি সৎ বিচার করবে। তুমি এটাই তো চেয়েছিলে, পাওনি বলছো কেন? হতভম্ব হয়ে গেল যুধিষ্ঠির, রিপ্লাই নেই। তখন বলরাম তাকে বললেন, আজকে কি চাও বলো। যুধিষ্ঠির বুদ্ধিমান মানুষ, বুঝে গেছেন এবার দাদা কিছু একটা দেবেন। এইবার সাষ্টাঙ্গ প্রণাম করে বললেন যে দাদা এরকম একটা ধর্মযুদ্ধ, আমি আপনার সাহায্য চাই। বলছে ওঠো। যুদ্ধ জয় করাটা তোমার প্রয়োজন, তোমার জন্য নয়, কারণ এই যুদ্ধে তুমি জয়ী হও বা পরাজিত হও, তুমি কিন্তু শেষ। তুমি আর জীবনে কোনোদিন শান্তি পাবে না। ইউ উইল লুজ অল ইউর রিলেটিভস, এভরিওয়ান ইউ উইল লুজ। তুমি জীবনে শান্তি পাবে না। এই যুদ্ধে তোমার জয় পরাজয়ের ইস্যু না, এটা ধর্মের জয় পরাজয়ের ইস্যু। সো এই জয় পরাজয়ে ধর্ম ধর্ম করিয়া বসিয়া থাকিও না, জয়ের জন্য প্রযত্ন করিবে। দিস ইজ এ স্টেটমেন্ট ফ্রম বলরাম, যে ধর্ম ধর্ম করিয়া বসিয়া থাকিও না, জয়ের জন্য যাহা প্রয়োজন তাহা করিবে। এই যে কথাটা আমি সুনীল দেওধরকে বললাম, सुनील जी आप समझे मैं क्या कर रहा हूं? अच्छा हाँ, वादा कीजिए जीत के लिए जो भी करना है करेंगे, धर्म এথিক্স নো। আমি স্যার শেষ উপন্যাসে যাব, আমাদের সময় এটা এটা এইজন্যই এই কথাটা এই জন্য জরুরি যে দিস শোজ আমার ক্যারেক্টারের সঙ্গে এটার একটা ইয়ে আছে। whenever something is necessary, আমি অন্য কিছু দেখি না। এটা কোরিলেটেড প্রশ্ন আমার মনে জাগছে, আমি জিজ্ঞেস করবো স্যার। পৃথিবীতে একটা খুব চালু কথা আছে যে যেবার যারাই সৃষ্টিশীল হয় কিংবা মানে উৎকৃষ্ট সাহিত্য রচনা করতে চায় কিংবা কবিতায় লেখে, বিশেষ করে বাংলায় একটা প্রচলিত ধারণা যে তারা বামপন্থায় বিশ্বাসী হন। আপনি কি বিশ্বাস করেন যে? না, আমি কোনো কিছু বিশ্বাস করি না, তবে আমি জানি কিছু কিছু শব্দ পলিটিক্যালি মোটিভেটেড ভাবে চেঞ্জ করা হয়, টেকনিক্যালি একদম ইন্টেনশনালি শব্দগুলি। আমি বলছি ইট ইজ ইম্পর্টেন্ট। প্রগতিশীল মানে বামপন্থী, এই ধারণাটা চালু আছে। ধারণাটা চালু না, ধারণাটা চালু করা হয়েছে। ইট ইজ এ প্ল্যান্ড ইনসারশন, এটা অ্যাক্সিডেন্টাল না, দিস আর ইনসারশনস। অ্যান্ড দিস ইজ দ্য রিজন আমি রাজনীতিতে আসার মূল কারণ। এটা কে গভর্নমেন্টে এলো কিছু আসে যায় না, কিন্তু এরা সোসাইটিকে ভেতর থেকে ঘুণের মতো কমপ্লিটলি বরবাদ করে। এই জন্য আমি পলিটিক্সে এসেছি, যাতে এরা সরে। মানে এই ধারণাটাকে আপনি একদমই নস্যাৎ করে দিচ্ছেন। নস্যাৎ না, আমি জানি দে আর ক্যান্সারস অফ সোসাইটি, সমাজের মানুষের জীবনের ক্যান্সার। এরা প্রত্যেকটা জায়গাতে ইনফিলট্রেট করে, ক্যান্সার সেল যেমন সব জায়গাতে ইনফিলট্রেট করে, এরা ইউনিভার্সিটিতে, জেএনইউ যেরকম, এই ত্রিপুরা ইউনিভার্সিটি, প্রত্যেকটা জায়গাতে, স্কুলে, মানে প্রত্যেকটা সেলে এরা ইনফিলট্রেট করে, কমপ্লিটলি মনুষ্যত্বকে খারাপ করে। আমি কমপ্লিটলি জানি এটা, আমি বিশ্বাস করি না কিছু। এই ধারণাটা এত বছর ছিল, এই গত কয়েক বছরই কি আপনার মনে হয়েছে যে এই ধারণার থেকে আমরা ত্রিপুরার মানুষ বা বাংলার মানুষ একটু একটু করে বেরিয়ে আসছি? আমি একটা কথা বলি, ধারণাটা থেকে বেরিয়ে আসিটা না, ধারণাটা এটারও একটা সেট আপ আছে। এরা যখন অনেকদিন ক্ষমতায় থাকে তখন তাদের এই দশা হয়, এটা হবে জানা কথা। যতক্ষণ পর্যন্ত গায়ে জোর থাকে ততক্ষণ এরা থাকে, আদারওয়াইজ এরা থাকে না। ইস্যুটা ওইখানে না, ইস্যুটা হলো হাউ দে আর ড্যামেজিং। প্রত্যেকটা জাতির একটা ফেভারিট ললিপপ আছে। যেমন একটা হরিয়ানবি ছেলেকে যদি স্যার দেখে, আরে পহলওয়ান কেসে হো, খুব খুশি হবে, কারণ তাদের এখানে একটা ছেলে হেলদি স্ট্রং হওয়াটা খুব ব্যাপার। পহলওয়ান বললে খুশি হবে। গুজরাতিকে পহলওয়ান বললে খুশি হবে না, গুজরাতিকে বলতে হবে ইসকো ধান্দা আতা है, খুশি হবে। নেপালিকে বলতে হবে, গুর্খাকে বলতে হবে যে কেউ যদি বলে সে মরতে ভয় পায় না, সে আইদার গুর্খা অথবা মিথ্যা কথা বলছে, তখন একটা গুর্খা খুশি হবে। সো প্রত্যেকটা জাতের একটা আলাদা আলাদা ললিপপ আছে যেটা দিলে খুশি হয়। বাঙালিদের
যদি বলি সে প্রগতিশীল, সে কবি, সে লিটারেচার, এরা খুব খুশি হয়। কমিউনিস্টরা দেখলো দিস ইজ দ্য পয়েন্ট, ইসকো পকড়ো, এই প্রগতিশীল শব্দটা, এটাকে সিপিএম এর রং দিয়ে দাও। আর হাজারে হাজারে বাঙালি প্রগতিশীল হওয়ার জন্য কমিউনিস্ট হয়ে গেল। বোকা দল কমিউনিস্ট হয়ে গেল উইদাউট আন্ডারস্ট্যান্ডিং একটা বেসিক জিনিস। একটা নতুন থিওরি যদি আমি করতে চাই, দেখো না, পড়েনি কেউ। আমার টিচাররা, আমার আশ্চর্য লাগে, আমার টিচাররা, সিনিয়র টিচাররা যারা আদারওয়াইজ সো ইন্টেলিজেন্ট। রাশিয়া বা কেরালার কথা কি বলবেন? সেখানে তো বাঙালি নেই। বাঙালি নেই তো কমিউনিজম আসবে না এই কথা বলছি না আমি বলছি বাঙালিরা কেন গেল। প্রগতিশীল কথাটা মালয়ালিরা সেম তো ক্যারেক্টার। মায়াকোভস্কির একটা কবিতা যদি আমি আপনাকে একটু মনে করিয়ে দিই, আপনার নিশ্চয়ই মনে থাকবে এটা, যে বলছে যে মানুষের হৃদয় তো বামেই থাকে। এটা বামপন্থীরা বলবেই, কারণ আমি তো বলবো সব মণিপুরিরা বেস্ট পিপল। স্যার বলবেন ত্রিপুরা ইউনিভার্সিটি পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি, এগুলি ঠিক আছে। দিস আর নট কে কি বললো, আমি সায়েন্সের মানুষ। বলছেন প্রগতিশীলতা শব্দটাকে বা প্রগতিশীলতা ভাবটাকে তারা ইউটিলাইজ করেনি, তারা এটাকে কালার করে তাদের কালার করে তারা নিয়ে এসেছে। রাশিয়ায় তারা কি নিয়ে গেছিল বা কেরালায় তারা রাশিয়াতে কিছু নিয়ে যায়নি, রাশিয়াতে তারা বন্দুক নিয়ে গেছিল। তারা রাশিয়াতে কমিউনিজম বাই চয়েস হয়নি। কেরালাতে ওই মালয়ালিরা কিন্তু বাঙালিদের মতো ক্যারেক্টার, বাঙালিদের মতো সেলফ ডিসেপটিভ ক্যারেক্টার মালয়ালিরা। ইয়েস, আমি বলছি তো চীনে কমিউনিজম বাই, কালকে যদি ছাড়ে একটা কমিউনিস্ট থাকবে না চীনে। আমি বুঝি না, একটা শিক্ষিত লোক, অনেস্টলি একটা এডুকেটেড ম্যান যার চিন্তা করার ক্ষমতা আছে, সে একটা নতুন থিওরি দেখবে, এটা সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডটা দেখবে না। ইউসি 160 কান্ট্রিজ কমিউনিজমকে নিল এবং প্রত্যেকটাতে, এটার সঙ্গে আমি একটা থ্যালিডোমাইডের গল্পটা জানেন স্যার? থ্যালিডোমাইড নামে একটা ওষুধ যখন আবিষ্কার হলো, ইট ওয়াজ এ বিউটিফুল ড্রাগ। মহিলাদের প্রেগনেন্সির সময় বমি টমি আটকানোর জন্য ফ্যান্টাস্টিক কাজ করে, মাথা ঘুরায় না, কিছু হয় না, বমি বন্ধ হয়ে যায়, খুব নাম করলো থ্যালিডোমাইড দিতে ডাক্তাররাও খুব লিখতে থাকলেন। 2 বছর পরে একজন ডাক্তার লিখলো, আমি এতজনকে থ্যালিডোমাইড দিয়েছিলাম, এই বাচ্চাগুলির অনেকের হাত নেই। এটা ছড়ালো সমস্ত পৃথিবীতে। তারপরে তো পৃথিবীর আইন কানুন অনেক চেঞ্জ হলো। থ্যালিডোমাইড ওয়াজ এ ডিজাস্টার। কোম্পানি আপাত দৃষ্টিতে থ্যালিডোমাইড ওয়াজ এ গুড ড্রাগ, কিন্তু আফটার ইউজিং হোয়াট ইউ গেট ইজ অ্যাকচুয়ালি হোয়াট থ্যালিডোমাইড ইজ। দেখলে পরে কমিউনিজমকে ফ্যান্টাস্টিক মনে হয়, ইউজ করলে পরে থ্যালিডোমাইডের মতো হাত পা ছাড়া বাচ্চা তৈরি হয়। প্রত্যেকটা দেশে wherever they have ruled, they have destroyed that country. আমরা স্যার অনেকক্ষণ কথা বলেছি, আমরা একটু প্রসঙ্গটা পাল্টাও, কারণ দিস ইজ এ সেনসিটিভ। আমাকে এখানে টানলেই কিন্তু আমি মাঝখানে একটা প্রশ্ন করবোই। আমি স্যার এটা লোভ সংবরণ করতে পারছি না। কমিউনিস্টরা সাধারণত নিজেদের নাস্তিক ভাবেন, আপনি আস্তিক না নাস্তিক? আমাদের মুশকিলটাকে আমি বলি, আমরা আস্তিক কথা নো ইয়েস নো কিভাবে বলবো? এটা কি আপনি কি রোজ আপনার দিদিকে মারেন? আমাকে জিজ্ঞেস করুন। ইউ হ্যাভ এভরি রাইট। ডু ইউ নো হোয়াট ইজ আস্তিক? আমি নিজেকে কমিউনিস্ট বলে দাবি করি না, কিন্তু আমি আস্তিক। কমিউনিস্টরা কমপ্লিটলি আস্তিক। তাদের ভগবানের নাম হলো কার্ল মার্কস, তাদের অবতারের নাম হলো কার্ল মার্কস, তারা ওই বইয়ে বিশ্বাস করে। সেরকম কি আস্তিক? আরে আস্তিক মানে হলো যে বেদে বিশ্বাস করে। মুসলমানদের মধ্যে আস্তিক নাস্তিক আছে, ওরা তো বেদ নেই ওদের। আস্তিক কথার অর্থ আমি বললাম, আস্তিক কথার অর্থ হলো যে বেদ মানে সে আস্তিক, যে বেদ মানে না সে নাস্তিক। সেই অর্থে আমি নাস্তিক, কারণ বেদে যা আছে সবকিছু সত্য আমি মানি না, কিন্তু বেদে ফ্যান্টাস্টিক জিনিস আছে এটাও মানি। আমার স্যার আমার অদ্ভুত লাগে আপনার ক্যারেক্টার। মানে আমি বলছিলাম যে আপনার মধ্যে একটা দ্বৈত সত্তা আছে। একটা হলো আমি ত্রিপুরা বা এই উত্তর পূর্বাঞ্চলের পরিবেশ ভালোবাসি না, এর জন্য আমি বাইরে চলে যাব পড়তে। এবার যখন নাকি আমি চাকরি বাকরি পেলাম, আবার আমি ফিরে এলাম এই অন্ধকার কূপে। এটা কন্ট্রাডিক্টরি। এইবার আমি জিজ্ঞেস করলাম যে আপনি কমিউনিস্টদের হয়তো ঘোষিতই বিরোধী, কমিউনিজমের বিরোধী। এবার কমিউনিস্টরা সাধারণত নাস্তিক হন। আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি আস্তিক না নাস্তিক? স্যার এখানে নিজেকে আস্তিকই বলতে চাইছেন বা নাস্তিকই বলেছেন, কিন্তু নাস্তিক মানে কমিউনিস্ট না তো। সঠিক। এটা কি অদ্ভুত কথা? ওই রবীন্দ্রনাথের দাঁড়িয়ে আছে, আমারও আছে, সুতরাং আমি কমন একটা ফ্যাক্টর। তারা নাস্তিক না যদি ওই অর্থে হয়। রিলিজিয়নে বিশ্বাস করে কিনা? কমিউনিজম ইজ এ রিলিজিয়ন লাইক ইসলাম।
Islam একটা political religion? Why not like Why not like Hinduism? Hinduism? No, because Hinduism is not a political religion. Christianity is not a political religion. Islam is a declared political religion. That's separate There is nothing things that wrong. we'll discuss No, another- there is nothing wrong in it. I'm not saying anything wrong in it. ইসলামের এটা হলো আমাদের এটা রাইট, কারেক্ট মেথড অফ অ্যাচিভিং গ্রেটনেস। সুতরাং এই মেথডটা আমরা সমস্ত পৃথিবীতে স্প্রেড করব, সবাইকে আমাদের শান্তির বাণীটা দেব। দিস ইজ দেয়ার পলিসি, নাথিং রং ইন ইট। ইউ মে এগ্রি অর মে নট এগ্রি। কমিউনিজম এক্স্যাক্টলি সেম, আমরাই রাইট, আমরা এটাতে পলিটিক্স বেশি, রিলিজিয়ন কম, এটাতে রিলিজিয়ন বেশি, পলিটিক্স কম, কিন্তু দুটোই পলিটিক্যাল রিলিজিয়ন। এবং আপনার এই ব্যাখ্যাটা ইউনিক স্যার, মানে আমি ইউনিক না, দিস ইজ রাইট। this is wrong can be মানে discussed No, or এটা can be ক্লিয়ার, debated. এটা তো পরিষ্কার। দুটোই বলছি আমরা সমস্ত পৃথিবীতে সর্বহারার এক নায়কতন্ত্র চালু করব গ্লোবাল ইয়েতে। কে বলেছেন? মার্কস বলিয়াছেন, মার্ক্সবাদ সত্য, কারণ ইহা বিজ্ঞান। রিলিজিয়ন না, দিস ইজ মানে অ্যাবসলিউটলি একটা রিলিজিয়ন এদের। এদের যেমন একজন কমিউনিস্ট যদি তার সঙ্গে রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করো, খুব ইয়ে করবে, দত্রবস্কি না ট্রাভস্কি অমুক, কমিউনিজম নিয়ে কথা বললি করে একদম এরা কথা বলতে চায় না। একদম প্রসঙ্গ থেকে আরেক আর একদম কোথায় যাবে আবার? খোলসে চলে যাবে। আবার খোলসে বলো। খোলসটা আমি পড়তে গিয়ে আমি দেখেছি যে লেখক যদি রাজনীতিবিদ হতেন, মানে প্রশাসনের ভিতরে থাকতেন, যদি নির্বাচিত প্রতিনিধি হয়ে মন্ত্রী হতেন, কিংবা সেক্রেটারিয়েটে কর্মরত কোনো উচ্চপদস্থ আমলা হতেন, তাহলে এই উপন্যাসটা লেখা বোধহয় সম্ভব ছিল। আপনি তো কোনোটাই না, অথচ এত নিখুঁতভাবে একটা রাজনীতিবিদের বা মন্ত্রীর, এই যে প্রশ্নগুলি বড় ডেঞ্জারাস। আমি যদি মার্ডারের গল্প লিখি, না এটা আমার কাছে অবাক, কি মহান, আমার কাছে মনে হচ্ছিল স্যার, না এটা আমার কাছে মনে হচ্ছিল মানে একটা সচিবালয়ে উচ্চপদস্থ আমলারা কি সমস্ত রাজনীতির মানে গেরাকলে থাকেন, কি করেন, একজন মন্ত্রী তার এগুলো ভাবনা কল্পনাটাকে আপনি স্যালুট করি, প্রণাম জানাচ্ছি, এর জন্যই বলা, এটা অন্য কোনো কারণ না। এটা প্রশংসা। এবার ব্যাপারটা হলো সেই জায়গায় ডক্টর অশোক সিনহা, তিনি রাজনীতি ভালোবাসেন, মুখপাত্র হিসেবে ছিলেন কোনো না। এই গল্পটা যখন লিখি তখন আমি রাজনীতিতে ছিলাম না, তাহলে কারণ এটাতে বুদ্ধ যেহেতু ক্যারেক্টারটা আছে, এটা বুদ্ধদেব ভট্টাচার্য ওয়েস্ট বেঙ্গলের চিফ মিনিস্টার হওয়ার আগের, আচ্ছা তাহলে অনেক আগের, এবং এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে, এটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। এই গল্পটা লেখার পরে আমি এটাকে প্রথমে টাইপ করিয়ে ফ্লপিতে রাখলাম। আচ্ছা, আমি জানতাম না ফ্লপিতে যে থাকে না। মাস 6 পরে দেবানন্দ বলল, অশোকদা ফ্লপিতে নাই। গেল আমার ইয়েটা কই নেই, পাণ্ডুলিপিটা, সেটাও পাই না। 10 years লেটার আমার পেছনের ঘরে, যেটা মাটির ঘর ছিল, ভাঙা ঘর একটা, সেটা ভাবলাম এবার একটা পরিষ্কার করা এই জায়গাটাকে। সেই লোক লাগিয়ে পরিষ্কার করলাম। তারা বললো, স্যার মাটির নিচে কাগজ কিছু পাওয়া গেছে পলিথিনের, অ্যান্ড আই ফাউন্ড ইট ইনট্যাক্ট। তখন প্রবুদ্ধকে বললাম, প্রবুদ্ধ, গড উইলিং এটা তো বোধহয় পাবলিশ করা উচিত, বিকজ এটা আদারওয়াইজ সার্ভাইভ করার কথা না মাটির নিচে 10 বছর ইয়েতে, তাই না? তখন প্রবুদ্ধ বললো, ইট হ্যাজ টু বি পাবলিশড। প্রবুদ্ধ নিয়ে গিয়ে করালো এটাকে। দিস ইজ দ্য স্টোরি। এবং এটা অনেকদিন আগের, এই জন্য তখন আমি পলিটিক্সেও ছিলাম না। না আপনার যে এটার কথা খোলস 2007 তো, না, পাবলিশড 2007, তার 10-12 বছর আগে লেখা। ও আচ্ছা আচ্ছা। ওটাই বললাম, পাণ্ডুলিপিটা পড়েছিল অনেকদিন। এই উপন্যাসটার মধ্যে আমরা এক জায়গায় দেখছি আপনি অনেক জায়গায় দারুণ কথা বলেছেন, আমার মনের সঙ্গে অনেক জায়গায় আপনার ভাবনার সঙ্গে আমি সহমত। এক জায়গায় বলছেন, এক সাংবাদিক বলছে যে উগ্রবাদীদের বিরুদ্ধে যদি আর্মি নামানো হয় তাহলে বুকের রক্ত দেব। সেই সাংবাদিক এখনো আছেন ত্রিপুরায়? নাম নেব না, শুধু নাম নেওয়ার দরকার, শুধু বৃদ্ধ বয়সে আমাকে এখন পপুলারিটির দিক থেকে আজকের শোটা মানে অন্যতম পপুলার একটা শো হচ্ছে, মানে অনেক ভিউয়ার্স। আমি স্যার এটা আগ্রহ, পাঠকের আগ্রহ না। এগুলি আসলে যারা জানেন তারা জানেন কে বলেছেন, তারা ঠিকই জানেন তিনি জীবিত আছেন না মৃত। তবে এটা বড় পিকুলিয়ার ইয়েটা, যে আমি উপজাতিদের সমর্থন করি তার মানে এই না যে আমি উগ্রপন্থীদের সমর্থন করি। এটা মানুষ পুরো কনফিউজ করে, বড় বেশি কনফিউজ করে। আপনি পরবর্তী সময় লিখছেন এটা সেম ইস্যু না। শিশুদের হত্যা করলে বা উপজাতি
অসহায় মেয়েদের যদি ধর্ষণ করে তখন উনি বুকের রক্ত দেন না, কিন্তু উগ্রবাদীদের বিরুদ্ধে আর্মি নামালে উনি বুকের রক্ত দেবেন। হ্যাঁ, এটাই এই যে আমার তো মনে হয়েছে থ্রু আউট এগুলি গেম, থ্রু আউট তখনও মনে হতো এটা একটা খেলা চলছে, পলিটিক্যাল গেম চলছে। এবং এটা প্রমাণ পেয়েছি মণিপুরে। ইউসি মণিপুরে গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার পরে উগ্রপন্থী নেই। হ্যাঁ, ত্রিপুরাতে উগ্রপন্থীর কথা বলবো না, কারণ ক্রেডিট নেওয়াটা কথা বলতে বলতে প্রথম দিকে আমাদের আলোচনার মধ্যে এসেছিল স্যার পার্বত্য চট্টগ্রামের কথা, এবং আপনি অনেকটা জায়গায় পরিসর জুড়ে সেই সমস্ত মানুষদের নির্যাতনের কাহিনী বা রাজনৈতিক কারণে কিভাবে ওরা মাঠটা খেয়েছে, আজও খাচ্ছে। সে পার্বত্য চট্টগ্রামে আপনি যদি পার্বত্য চট্টগ্রাম কিভাবে পাকিস্তানে গেল এটার ব্যাকগ্রাউন্ডটা যদি জানেন, ইউ উইল বি সারপ্রাইজড। এই যে ভদ্রলোক ব্রিটিশার ইন্ডিয়া সম্বন্ধে কিছু জানতেন না। র্যাডক্লিফ না কি নাম লোকটার, জেলে ছিল, হ্যাঁ, সে ইন্ডিয়া সম্বন্ধে কোনো আইডিয়া নেই। সে খালি জিজ্ঞেস করতো এখানে হিন্দু থাকে না মুসলিম থাকে, হিন্দু থাকে না মুসলিম থাকে, জিজ্ঞেস করে দাগ দিত। ম্যাপও সে ইন্ডিয়াকেও দেখেনি কোনোদিন। পার্বত্য চট্টগ্রামে 98% নন মুসলিম ছিল। ইট ওয়াজ সাপোজ টু কাম টু ইন্ডিয়া। একজন তাকে বলেছে, স্যার দেয়ার আর নো রোডস দেয়ার, ওকে গিভ ইট টু পাকিস্তান। দ্যাট ইজ হাউ ইন্ডিয়া ওয়াজ ডিভাইডেড। এবং আমি বলি পৃথিবীতে দুটো জাত নিয়ে আমাদের কান্না উচিত করা, সেটা হলো ইহুদি এবং চাকমা। আপনি বলছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইহুদিদের অবস্থার পরিবর্তন হয়েছিল, কিন্তু চাকমাদের হয়নি। পৃথিবীতে চাকমারা শান্তিতে আছে শুধু ত্রিপুরায়, আর কোথাও না। আমি স্যার গন্ডাছড়ার ওই দিকটায় গিয়ে দেখেছি চাকমারাও যে আর্থসামাজিক অবস্থার খুব একটা উন্নতি হয়েছে। আর্থসামাজিক উন্নতি না, অ্যাটলিস্ট দে আর নট এনিমিজ অফ দ্য স্টেট ইন ত্রিপুরা। তারা আমাদের পার্ট, তারা আউটসাইডার না। ত্রিপুরার চাকমারা আমি, অন্য কোনো স্টেট এটা নেই। মিজোরামে না, অরুণাচলে না, কোথাও না, বাংলাদেশে তো নাই। এখনো তো চাকমাদের অবস্থা ভয়ঙ্কর। হ্যাঁ, বাংলাদেশে তো এখনো মার্ডার চলছে। এটা চলবে, এটা কিছু করার নেই, এটা 100% জিরো হয়ে যাবে। এটা ডক্টর অশোক সিনহা যদি বুদ্ধদেব হতেন আর উনি যদি মন্ত্রিসভার মন্ত্রী হতেন, চাইতেন যে ভিজিলেন্সের দায়িত্বে একজন জুডিশিয়াল পারসন আসুক? অশোক সিনহা যদি মন্ত্রী হতেন, অশোক সিনহা যদি বুদ্ধদেব হতেন, অশোক সিনহা মন্ত্রী হতে চাননি বলে স্যারের কাছে খবর আছে। আমি বলছি স্যার এটা যদি ধরি, মানে যদি আমি কথার মধ্যে একটা যদি বলে হাইপোথেটিক্যাল কোয়েশ্চেন করলে না আনসারগুলি কারেক্ট হয় না। বাট ইফ ইউ এবার যদি আমি ডাইরেক্টলি জিজ্ঞেস করি ভিজিলেন্সে একজন কর্ণধার কি জুডিশিয়াল পারসন হওয়া উচিত? ইট অ্যাকচুয়ালি ডাজ নট ডিপেন্ড কি সে জুডিশিয়াল পারসন কিনা, কিংবা ডাক্তার কিনা, কিংবা উকিল কিনা। ভিজিলেন্সের বা যে কোনো জায়গাতে কাজটা যে করায় সে একটা জিনিস, আর কাজটা যে করে সে অন্য জিনিস থাকে। ভিজিলেন্সের যে হেড থাকবেন তিনি যদি মাধ্যমিক ফেলও হন, কিচ্ছু আসে যায় না, যদি স্ট্রংলি এথিক্যাল একজন মানুষ হন, সে করাতে পারবে একজনকে দিয়ে। কিন্তু একজন করাপ্ট লোক, সে আইন কানুন ভালো জানেন, তাকে ভিজিলেন্সের হেড করলে কি লাভ হবে? সো ইস্যুটা ইন্ডিভিজুয়াল। আর একটা অসাধারণ আমার লেগেছে যে কোনো রাজ্যের যদি অর্থমন্ত্রী হতে হয়, সে যদি অর্থনীতির ছাত্র হয় বা অর্থনীতি সংলগ্ন কোনো মানুষ হন, হয়তো বা উপকার হয়। আমরা পশ্চিমবঙ্গের উদাহরণে যদি ধরি, আপনি বলছিলেন বড় ভাই, যদিও আমাদের বুকে টেনে নেয়নি, তাও প্রসঙ্গক্রমে আসে। অমিত মিত্র থেকে আরম্ভ করে এর আগে অসীম দাশগুপ্ত, রিনাউন্ড পারসন, অশোক মিত্র, ওদের মতো ব্যক্তিত্বরা অর্থনীতি সামলেছেন, অর্থনৈতিক দপ্তরটা সামলেছেন। ত্রিপুরা রাজ্যে আমরা আজ পর্যন্ত সেরকম অর্থনীতির সাথে যোগাযোগ আছে এরকম কোন অর্থনীতিবিদ পাইনি, আর অর্থমন্ত্রী পাইনি। ওইটা বাম আমলেও যা, কংগ্রেস আমলেও তা, এখনো আমরা তাই দেখছি। স্যার কি বলবো, আপনি কি চাইবেন যে একটা অর্থনীতির লোকই অর্থমন্ত্রী হোক? এটা না, এরকমও না ব্যাপারটা। মানে সাপোজ আমি ডাক্তার, আমি যদি ফিনান্স মিনিস্টার হই, আমার কি ডিউটি হবে তখন? আই শুড গেট অল ব্রেনস যারা অর্থনীতি বুঝেন, সবাইকে একসঙ্গে এনে। তখন তো আমলা নির্ভর হতে হবে। নট নেসেসারিলি আমলা নির্ভরতা, কারণ অর্থনীতি তো আপনার সাবজেক্ট না। আমার সাবজেক্ট তো বই লেখাও না গো। সেটা ভালোবাসা। যেমন একজন স্বাস্থ্যমন্ত্রী কি ডাক্তারই হতে হবে না? নট নেসেসারি।
নট নেসেসারি। এই উপন্যাসের মধ্যে আমরা দেখছিলাম যে ক্যারেক্টার তার মুখ দিয়ে বেরোচ্ছে যে আমি যদি মুখ্যমন্ত্রী হতাম তাহলে আমি অর্থমন্ত্রী ওইরকম একটা লোককে করতাম যিনি অর্থনীতিটা জানেন। এক্স্যাক্টলি, কোনো প্রবলেম নেই ওটাতে। কিন্তু যে অর্থ দপ্তর সামলাচ্ছে ক্যারেক্টার বলছে যে তার তো গ্রাম প্রধান হওয়ার যোগ্যতা নেই। গ্রাম প্রধান হওয়ার যোগ্যতা নেই লোকটা ওখানে গেছে, এটা একটা আমি এটা বলছি যে যদি লোকটা অর্থনীতির নাও হন ফিনান্স মিনিস্টার, কিন্তু তার চারদিকে অর্থনীতির লোককে কালেক্ট করে তিনি যদি সাজেশন নেন, দ্যাট ইজ এনাফ। কিন্তু বেশিরভাগ মানুষের মনে ওই ব্রডনেসটা থাকে না, যে আমি অর্থনীতি বুঝি না, এটা স্বীকার করাটা যে লজ্জার না, এটাই বেশিরভাগ মানুষ বোঝেন না। আমি যে সব জানতা নই, এটা স্বীকার করা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ। অনেকদিন আগে স্যার উপন্যাসটা লিখেছেন খোলস, আপনি লিখছেন যে 600 স্কয়ার ফিটের মোটর স্ট্যান্ড, দুটো গাড়ি পাশাপাশি আসা যাওয়া করতে পারে না। এখন কি আপনি খুশি? আমি এই ব্যাপারে রিয়েলি খুব স্যাড। এই যে মোটর স্ট্যান্ড এলাকাটা আছে, খুব কম লোকে এটার হিস্ট্রিটা জানে। এটা ডিজাইনটা একটা স্প্যানিশ গিটারের মতো, কেউ জানে না। মোটর স্ট্যান্ডটা একটা স্প্যানিশ গিটারের মতো, সেই গিটারের হোলটা পেট্রোল পাম্প। এটা এইভাবে গেছে পেন্ট করে, এখানে দুটো রাস্তা গেছে, কামানচমনি উপর থেকে দেখলে একটা স্প্যানিশ গিটার মনে হবে। এটার একটা ডিজাইন ছিল অনেক দিন আগে, কেউ একজন সমাজদার লোক একটা ডিজাইন করে এটা প্লাস্টার অফ প্যারিসের ডিজাইন তৈরি করেছিল। আই হ্যাভ সার্চড ফর ইট, কেউ জানে না। আমি রাজকুমারী প্রজ্ঞা দেবীর কাছেও চেয়েছিলাম এটা কোনো পুরনো ছবি আছে কিনা। এটা রিভাইভ করতে পারলে আমি খুশি হতাম। এই সমস্ত এরিয়াটাকে যদি রিভাইভ করে এখানে একটা গার্ডেন করা যায় মাঝখানে, বাট গভর্নমেন্ট ইজ গভর্নমেন্ট যেটা ভালো বুঝে করবে। আমরা রাজনীতি, বিজ্ঞান বা অন্যান্য সাহিত্য অনেক কিছু নিয়ে কথা বলেছি। শেষ কথা বলবো স্যার, মৃত্যু নিয়ে আপনার উপন্যাসে একটা জায়গায় খুব সুন্দর লিখেছেন, মৃত্যুর পর অসীম শূন্য, ব্ল্যাক হোল। মৃত্যু নিয়ে আজও আপনি কি ভাবেন? পরজন্ম বিশেষ করে, হ্যাঁ, পরজন্মে যদি হয়ও, আমার তো মনে থাকবে না, খুব কম লোকের মনে থাকে। মৃত্যু সম্পর্কে আজকের অশোক সিনহা, ডাক্তার অশোক সিনহা বিজ্ঞান মনস্ক মন নিয়ে মৃত্যু সম্বন্ধে তার ধারণা কি ভাবেন? জাস্ট দ্য এন্ড। এন্ড মানে কি কিছুই নেই আর? নাথিং। তাহলে তো আপনি হিন্দু ধর্ম অনুযায়ী যে পরজন্মের বিশ্বাসকে, ওই যে মেন স্তম্ভ, এটাকে আপনি অবিশ্বাস করছেন। কে বলেছে হিন্দু ধর্মের পরজন্ম মেন স্তম্ভ? না বুঝে করে এইসব। ইউ সি, হিন্দু ধর্ম স্যার একটা মেন পিলার পরজন্ম বিশ্বাস। এটা তো ওই যে লাইক ইউ সেড, কৃষ্ণর প্রেম এর ব্যাপারটা তো আসল কৃষ্ণের গল্পে তো নেই। এটা পরে কৃষ্ণকে প্রেমিক বানিয়েছে পরে। না না, আমি কৃষ্ণ আরাধনা করব কেন, কৃষ্ণকে ভালোবাসবো কেন এখন? বিকজ হি ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যারেক্টার্স এভার ডিপিক্টেড ইন এনি আমার মত যে কম্বোজের বুদ্ধিমান, মানে তাদের জন্য প্রবলেম। আমি এটা বলছি না। আমি যেটা বলছিলাম, কামিং ব্যাক টু দিস, এই যে পরজন্ম ব্যাপারটা, এখানে কি বলছে, জাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য চ, একটা জায়গায় লেখা। আরেকটা জায়গায় লিখছে ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ, জন্মও হয় না, মৃত্যুও হয় না। আবার বলছে জাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুব জন্ম মৃতস্য চ, মানে কন্ট্রাডিকশন ইভেন ইন গীতা। এই কন্ট্রাডিকশনটা কেন হয়? বিকজ আমরা আমাদের ল্যাঙ্গুয়েজটা ইংরেজিতে পড়ি। আমি একটা উদাহরণ দিই। গো মানে কি বাংলায়? গো মানে গরু। যা আচ্ছা, সংস্কৃত গো মানে গরু। গো শব্দের অর্থ হলো চলা। ইংরেজিতে যেটা গো, বাংলা গো, একই অর্থ। গো মানে চলা। এখন এই চলার সঙ্গে লিঙ্ক করে, ধাতুতে লিঙ্ক করে, দেয়ার আর 45 ওয়ার্ডস এট লিস্ট, যেটা গো। গো যদি গরু হয়, তাহলে গবেষণার বাংলা কি হয়? গো এষণা, সার্চিং ফর গো। তার মানে গবেষণা স্যার আপনার গরু খোঁজা। ইউসি, আমরা নিজের ভাষাটাই তো জানি না। গো মানে গরু না তো। একদম অন্তিম পর্যায়ে চলে এসেছে স্যার। এই জন্য বলছি, এই জন্য বলছি, এই যে পরজন্ম কথাটা, আমি এই জন্যই পরজন্ম কথাটাই আমাদের এই ভাষার ভুলে। যাক, আমি পরজন্ম নিয়ে আরেকদিন স্যারের সঙ্গে বসে অনেকটা টাইম কথা বলবো। আমি বলেছি মৃত্যু সম্পর্কে ডক্টর অশোক সিনহা এই মুহূর্তে এসে কি এক কথায় যদি বলি, মৃত্যু মানে জাস্ট
এন্ড অফ দিস লাইট। এটা আমি আমার একটা লেখায় লিখেছিলাম। একটা প্রদীপ জ্বলে, সেই প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বলে, সেই প্রদীপ থেকে আরেকটা প্রদীপ জ্বলে, একটার পর একটা প্রদীপ জ্বলতে থাকে, শিখাটা অনির্বাণ থাকে, প্রদীপটা। স্যার একটা কথা বলে আমি আজকে এটা শেষ করছি, আপনার ভালো লাগতেও পারে কথাটা। মৃত্যু সম্পর্কে আপনার ভাবনা আর বামপন্থীদের ভাবনা এক জায়গায়। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই পার্থ, হ্যাঁ, আমি স্যার। শেষ করার আগে আমাকে স্যার স্যার আপনি স্যার আহত হননি তো আমার এই কথাটা শুনে? না, এটা হয় কি, যখন রিপ্লাই, রাইট টু রিপ্লাই থাকতে লাগে, তো Yes, yes, you have every rights to reply. রাইট টু রিপ্লাই Yes, yes, থাকতে we have লাগে। the right. শেষ করার আগে এগুলি করলে একটু না, we have the time. আচ্ছা স্যার, তা আপনাকে স্যার 2 মিনিট দেওয়া হলো, আপনি এই 2 জায়গাটাকে মিনিট 5 মিনিট যত না, না, খুশি বলতে পারেন। আমি শেষ করছি তো পরিষ্কারভাবে। আমিও শ্বাস নেই, বামপন্থীরাও শ্বাস নেয়, কমিউনিস্টরাও শ্বাস নেয়, তাদের সঙ্গে আমার সাংঘাতিক মিল। মৃত্যু দি এন্ড, বামপন্থীরা বলে মৃত্যু দি এন্ড, এরপর আর কিছু হ্যাঁ, নেই। আমিও আমি শ্বাস নেই। ভারতীয় সংস্কৃতি, ভারতীয় আধ্যাত্মিকতা, ভারতীয় দর্শনের কথা যদি ভাবি, মৃত্যু ইজ নট দ্য এন্ড। You have every right to say so. I am not saying all. No. You have every right. কিন্তু আমি বলেছি আমাদের যে ওই আন্ডারস্ট্যান্ডিংটা, যে আবার মানুষটা জন্মায়, এটা আমাদের ভাষাটা না জানার ভুলে এই মিনিং হয়েছে। আমার স্যার কেন জানি মনে হয়, আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে আপনাকে বলি, হিন্দু ধর্মের মেইন পিলার যদি বলি, স্তম্ভ, এই রিবার্থের কনসেপশন। You have every right to believe. আমরা শেষের দিকে যাব, স্যার কিছু বলতে চাইছি। Every right to believe so. আরেকদিন আপনার সঙ্গে স্যার এই নিয়ে অনেক কথা হবে। স্যার আপনি কি যেন না, বলছিলেন? এমনি যেহেতু আমি শুনছিলাম তখন থেকে ইন্টারেস্টিং আমার কাছে, আজকেটা পুরোপুরি একটা আড্ডাই হলো দারুণ স্যার। দারুণ। না, এইখানে এই বইটা ঈশ্বর ও একটি গল্প, ডক্টর অশোক সিনহা। এই মানে আমি তো অনেক কিছুতে যুক্ত আছি, আমি কিছু জানি, কিছু জানি না, কিছু খোঁজ খবর পাই। এই বইটা একবার কোনো একটা পুরস্কারের জন্য বিবেচিত হচ্ছিল। অনেক বই জমা পড়েছে, তার মধ্যে অনেকগুলো বইয়ের মধ্যে এই বইটাও এসেছে। বোধহয় তার প্রকাশক জমা দিয়েছিলেন, সেই যে মণ্ডলী আছে না, বিচারক মণ্ডলী, তারা এই বইটাকে ইয়ে করেছেন, মানে লিস্ট করেছেন। শুধু তাই না, একেবারে উপযুক্ত বিবেচনা করে রেখেছেন। তো বোধহয় সম্ভবত, আমি এখন দূর থেকে বলছি, ওই যে কমিটির নিয়ম হলো যে যাদেরকে বিবেচনা করে প্রথম করা হয় তার সঙ্গে যোগাযোগ করা হয় যে এরকম আপনাকে মনোনয়ন করা হচ্ছে, পুরস্কার আপনাকে, কেননা করলে পরে উনি বললেন আমি নেব না পুরস্কারটা, তাহলে তো খুব দুপক্ষেরই বিব্রত হওয়ার অবস্থা। তা আমি যত জানি ডক্টর অশোক সিনহার সঙ্গে যোগাযোগ করা হয়েছিল যে এই যে ঈশ্বর ও একটি গল্প, এটাকে ওই কমিটি এবারকার পুরস্কারের সম্বর্ধনা জানাতে চায়, আপনার সম্মতিটা দরকার। আমি যতদূর জানি আর কি, তিনি ডক্টর অশোক সিনহা বলছেন আমাকে আপনারা মার্জনা করবেন, আমি এই পুরস্কার গ্রহণ করতে অক্ষম। তো কেন প্রসঙ্গটা এলো, বইটা যেহেতু আমি পেলাম, আমি যতদূর শুনেছি অন্যরা বই জমা দিয়ে পুরস্কার পাবে কবে, পাওয়ার জন্য যত কিছু করণীয়, হ্যাঁ, কাছে আসা বা গালিগালাজ করা, আমার বইটা আছে না, আমি জানি বলে বলছি আর কি, কাছাকাছি থাকি তো আমি এসবের। অনেকে বই, এত ভালো বই লিখলাম, এই বইটার আমার কোনো স্বীকৃতি হলো না। সেই জায়গায় ডক্টর অশোক সিনহাকে যখন যোগাযোগ করা হলো, তিনি বললেন যে অসংখ্য ধন্যবাদ, আমি এমনিতে সম্মানিত, আলাদা করে আমাকে আর একটা দারুণ ব্যাপার, এটা আমরা মানে উল্লেখ আমাদের কি উল্লেখ যে করা করলেন হলো। স্যার, প্রকাশক হিসেবে আমার জন্য দুঃখিত, দুর্ভাগ্যের এটাই যে পাবলিশ হয়ে গেল পাবলিকলি। স্যার বললেন, এই বেচারা তো মন খারাপ করলেন। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমি ভিতরের কথা বললাম না, আমার লাইভ থেকে বেরিয়েও আমাদের এই আড্ডা চলবে আজকে। আমি দর্শক বন্ধুদের বলবো, পোয়েট্রি পার্থ, আজকে যে দুজন অতিথিকে আমরা পেয়েছি, পোয়েট্রি পার্থ একটা অন্য মাত্রায় চলে গেছে এবং বহু কথা বাকি রয়ে গেছে। অশোক সিনহা স্যারের সঙ্গে আবারও আমরা বসার লোভ রাখলাম বা আমাদের কথা রাখলাম। আপনার কাছে বিনয়ের সঙ্গে আমরা আরেকদিন আপনার কাছে চাইবো, আরো এই যে হিন্দু ধর্ম বা অন্যান্য কিছু নিয়ে বিস্তৃত আলোচনা করব। আর স্যার আপনাকে অশেষ ধন্যবাদ, আবারও আপনাকে পাওয়ায় অশেষ ধন্যবাদ স্যার। নমস্কার।